দুপুরও হয়নি। ছিল জুনের রোদ কোনো আগুনের মতো গরিব গায়ের বাগে বর্ষিত হচ্ছিল। চাকুগুলোর আওয়া, মোল ভাবের শোর এবং মোটরসাইকেলগুলোর ফটফটানোর আওয়াহেন মিলে একটা ঘোটন ভরা এবং শোরগোল ভরা সঙ্গীত তৈরি করছিল। প্রিয়া তার শাড়ির পল্লু দিয়ে হাওয়া কররাহি ছিল। তার রোদে তপ্ত মাথায় ঘাম বইছিল। সকালের সবজিগুলো এখনও অর্ধেকই বাকি ছিল, যে অচানক বাহারের মাঝে একটা ওরদার আওয়া হল। সব আওয়াহেন যেন থেমে গেল। একটা দুবলি পাতলা বুড়ি ফাটা পুরনো কাপড়ে গরম মিনে পড়ে গেল। অনেক লোক চিন্তায় দেখতে লাগল। কিছু লোক মাথা নাড়ল এবং চলে গেল। প্রিয়া একটা পলও ভাবেনি। সে তার পল্লু ছুঁয়ে এবং তার চপ্পলগুলো ঘষ্টাতে হয়ে সিমেন্টের ফর্সে দৌড়াল। আম্মা, আপনি ঠিক তো আছেন? প্রিয়া হাঁটুর বলে বসে সেই বুড়ির দুবলি পাতলা শরীরকে ধীরে সাহায্য দিল। বুড়ি তার ক্লান্ত চোখ খুলল। তার শুকনো ঠোঁট কিছু বলার চেষ্টায় কাঁপল, কিন্তু কোনো আওয়া নির্গত হল না। তার শ্বাসগুলো কমর এবং ভারী ছিল। আম্মা, উঠুন আম্মা। প্রিয়া চিন্তায় তাকে ধীরে নাড়াল। তার ছেলে রোহন, যে পাশে ছায়ায় খেলছিল, মাকে দৌড়াতে দেখেই তার পিছনে দৌড়াল। সে তার মায়ের পুরনো সাইয়ের পল্লু ধরে নিল। তার বক বক বনে তার মায়ের পুরনো সাইয়ের পল্লু ধরে নিল। তার জল, আমাকে একটু জল দাও। প্রিয়া ঘাবড়ে চারদিকে দেখতে লাগল। আমার কাছে এখানে জল কোথায়? তখন রোহন তার ছোট্ট জলের বোতল আগে বাড়াল। বোতলে থেকে মাত্র একটা গিলে খাওয়া গিয়েছিল। এটা মা তার জন্যে দুপুরে পান করার জন্য রেখেছিল। তার চোখগুলো বোর গৌরতকে দেখল, এবং তার মাসুম আওয়াজ এতটা মুচু ছিল যে চারপাশের লোকও শুনতে পেল। দাদি, আপনি পান করুন, আমার তেষ্টা লাগেনি। আছে। মা বলে যে যে ক্লান্ত হয় তাকে প্রথমে জল পান করা উচিত। বাজারের সেই কোণা, যা এখনও শোরগোল ভরা ছিল, অচানক শান্ত হয়ে গেল। মাছ বিক্রি করা মহিলা তার চাকু থামাল। ফলওয়ালা ফল তুলতে বন্ধ করল। তাদের সবার নজর সেই শিশুর ওপর আটকে গেল, যার মাসুম কথা তাদের দয়ার ভাবনাকে ঝাঁকড়ে দিয়েছিল। পাশে সবজি বিক্রি করা কমলা মুখ বানালো এবং চুপ হয়ে গেল। প্রিয়ার চোখে জল এলো। সে তার ছেলের হাত থেকে বোতল নিল, সতর্কতার সাথে ঢাকনা খুলল, গৌরতকে বসতে সাহায্য করল এবং ধীরে ধীরে তাকে জল খাওয়ালো। গৌরত ছোট ছোট গিলে এমন করে পান করছিল যেন মরুভূমিতে কোনো মুসাফিরকে নকলি স্থান মিলেছে। দূর বার থেকে কিছু দূরত্বে সড়কের কিনারে একটা শানদার চমচমাতে কালো গাড়ি চুপচাপ এসে থামল। গাড়ির সীসা অর্ধেক নিচে হল। ভিতরে বেজ রঙের স্যুট পরা একটা যুবক, সিইও বিক্রমও কি দিকে দেখল। ড্রাইভার তাকে এই দৃশ্যের সম্পর্কে বলেছিল। তার ঠান্ডা নজর প্রিয়া এবং সেই শিশুর উপর পড়ল, এবং তার ঠোঁটে একটা হালকা ব্যঙ্গাত্মক হাসি এলো। তো এটা সে বুড়বুড়ালো। তার আওয়াজ শান্ত ছিল, কিন্তু তাতে একটা পরখ করার ভাব ছিল। জলের পুরো বোতল পান করার পর সেই ঘুর্গ ঔরত কিছু হোশে এলো। প্রিয়া তাকে জিজ্ঞাসা করল, কিন্তু সে মাত্র মাথা নাড়ল। তার চোখ ভ্রান্ত ছিল, যেন তাকে মনে নেই যে সে কে এবং কোথা থেকে এসেছে। তার দয়নীয় অবস্থা দেখে প্রিয়ার হৃদয় পগল। চলুন আম্মা, আপনি আমার সাথে আমার বাড়ি চলে বিশ্রাম করুন। আমার বাড়ি বাগের ঠিক পিছনে আছে। এটা বলে প্রিয়া একটা হাত দিয়ে বুর্দি ঔরতকে সাহায্য দিল এবং অন্য হাত দিয়ে রোহনকে ধরল। সে পসি রামলালজিকে তার সবজির দোকানের দেখাশোনা করার জন্য বলল এবং বুর্গি ঔরতকে নিয়ে চলে গেল। প্রিয়ার ভাড়ার ঘর বাড়ির পিছনে একটা ছোট্ট গলিতে মুশকিলে 10 বর্গমিটারের ছিল। একটা পুরনো চারপাই, একটা ছোট্ট টেবিল এবং কিছু সাধারণ বাসন ছাড়া সেখানে কিছুই দামি ছিল না। প্রিয়া বুর্গি ঔরতকে চারপাইয়ে শোয়াল, একটা কাপড়কে ঠান্ডা জলে ভিজিয়ে তার মুখ মোছাল। মা ছেলের দুপুরের খাবারে মাত্র একটা বাসনে ঠান্ডা ভাত এবং কিছু সিদ্ধ সবজি ছিল। প্রিয়া একটা বাটি ভাত ভরে সব সবজি বুর্গি ঔরতের জন্য রাখল। আম্মা, আপনি কিছু খেয়ে নিন, যাতে শক্তি আসে। বাড়িতে কিছু ভালো নেই মা, করোনা। বুর্গি ঔরত কাপা হাতে ভাতের বাটি ধরল। তার ঝুর্রিযুক্ত গালে জল বইতে লাগল। সে কিছু বলল না, মাত্র মাথা নিচু করে খেতে লাগল। রোহন পাশে বসে দেখছিল যে তার মায়ের কাছে মাত্র অর্ধেক বাটি ঠান্ডা ভাত এবং কিছু জল বাকি আছে। সে মাথা নিচু করে তার গোল চোখ দিয়ে মাসুমিয়াতে জিজ্ঞাসা করল, মা কি এখন থেকে দাদি আমাদের সাথে থাকবেন? যদি তাই হয় তো কত ভালো হবে, আমাদের বাড়ি আরও ভিড় রোনা হয়ে যাবে। প্রিয়া যে তাড়াতাড়ি ভাত খাচ্ছিল, ছেলের কথা শুনে থামল। সে তার ছেলেকে দেখল, তারপর সেই বুজুর্গ ঔরতকে দেখল যে নিচু হয়ে খাচ্ছিল।
তার চোখে জ্বালা হতে লাগল। সে ভালোবাসায় হেসে তার ছোট্ট ছেলের মাথায় হাত ফিরাল। হ্যাঁ, আমার ছেলে ঠিক বলেছে। আমাদের বাড়ি যদিও গরিব, কিন্তু হৃদয় থেকে ধনী হওয়া উচিত বেটা। কমলা লাল রঙের সন্ধ্যার রোদ দরজার ফাঁক দিয়ে ছেকে আসছিল এবং তিনটে মুখে পড়ছিল, একটা বুজুর্গ, একটা যুবক এবং একটা মাসুম। সেই জর্জর ঘর অচানক সাধারণ মানসীয়তা এবং বিনা শর্তের দয়ালুতায় অদ্ভুতভাবে গরম হয়ে গেল। পরের সকাল যখন প্রিয়া বাগারে তার দোকান লাগাচ্ছিল, তখন একটা বেঘর বুর্গি অরদকে আশ্রয় দেবার তার গল্প সব জায়গায় ছড়িয়ে পড়েছিল। কিন্তু এতে মাত্র সহানুভূতি ছিল না। আজকাল এটা প্রিয়া ভালো হবার চেষ্টা করছে, নাকি পাশের সবজির দোকানের মালকিন কমলা তার দোকানে সবজি সাজাতে হয়ে উঁচু আওয়ায় বলল, বাড়িতে খাবার কিছু নেই, নিজের শিশুর পেটটু ভরতে পারে না। পাতি এবং আরও একটা ভার মাথায় নিয়ে এলো। পাশে বসা একটা মাংস বিক্রি করা মহিলা তার কথা জোড়াল। হয়তো সেই বুহিয়ার উপর দয়া করে বাড়ি নিয়ে গিয়েছে, কিছুদিন পালবে এবং তারপর ইন্টারনেটে দানের জন্য আপিল করবে। আজকাল অনেক লোক এমন করে। প্রিয়া যে কিছু পালকের গুট্টার বাদ ছিল, এদের সব শুনল, কিন্তু চুপ রইল। সে কমলার ঈর্ষালু স্বভাবকে জানত, যাকে অন্যের প্রশংসা শোনা পছন্দ নয়। সে বিতর্ক করতে চায়নি। প্রিয়ার পাশে থাকা রামলালজি, যে বাগারের কোনায় চায়ের দোকানে চা পান করছিল, তাকে এটা শুনে ভালো লাগেনি এবং তারা প্রিয়ার পক্ষ নিল। আরে কিছু তো ভেবেচিন্তে বলো। প্রিয়া সবসময়ই দয়ালু ছিল, এটা কোনো নতুন কথা নয়। কোনো ভালো কাজ করছে, তুমি সাহায্য করতে না পারো তো অন্তত কবি কথা তো বলো না। কমলা মুখ বানালো। ওহো, রামলালজি তো সবসময় তার পক্ষ নেন। কি ভালো আমি বলবো। এই গরিব লোক যে ভালোর দেখাবা করে, তারা মাত্র নিজের প্রশংসা শুনতে চায়। দেখব কতদিন পালে। প্রিয়া এখনও কিছু বলল না, মাত্র মাথা নিচু করে তার কাজে আড়তে হয়ে লেগে গেল। তার মুখে সবসময় থাকা সৌম্য হাসি আজ কিছুটা ফিকে ছিল। তাকে লোকের কথার ভয় নয়, তাকে মাত্র এই কথার ভয় যে লোক ভালোর সম্পর্কে ভুল ভাববে এবং তারপর ভবিষ্যতে কোনো প্রয়োজনীয়কে দেখে হেজিটেট করবে। রোহন তার মায়ের পাশে বসা ছিল। সে বহুর ব্যঙ্গাত্মক কথাগুলো বোঝার জন্য খুব ছোট ছিল, কিন্তু সে টেনশন অনুভব করতে পারত। সে তার মায়ের সাইয়ের পল্লু টেনে ফিসফিসাল, মা, আজ কমলা আন্টি এতটা এবং থেকে কেন বলছে? প্রিয়া তার ছেলের মাথায় হাত ফিরাল এবং ধীরে হেসে, হয়তো সে খুশি বেটা, আমরা আমাদের কাজ করি। পুরো সকাল প্রিয়ার সবজির দোকানে খুব কম গ্রাহক এলো। কিছু পুরনো গ্রাহক ঘুরে তারা তাকে সন্দেহের নজরে দেখল এবং তারপর সোজা চলে গেল। তারা কমলার ছড়ানো গুজব থেকে বিভ্রান্ত ছিল। দুপুর অবধি প্রিয়া বাকি সবজিগুলো সস্তায় বিক্রি করে তাড়াতাড়ি বাড়ি চলে গেল। সে দেখতে চাইত যে বুবুর্গি অওরাত কেমন আছে। যেমনই সে তার ঘরের দরজায় পৌঁছাল, সে দেখল যে সাবিত্রীজি সিঁড়িতে বসা আছে। তাদের চোখ দুঃখে দূর দেখছে। প্রিয়াকে দেখে সে তাড়াতাড়ি উঠে দাঁড়াল। তাদের আওয়ায় অপরাধবোধ ছিল। প্রিয়া বেটি, হয়তো হয়তো আমাকে এখন চলে যাওয়া উচিত। আমি তোমাদের মা ছেলেকে আরও পরেশান করতে চাই না। প্রিয়া তাড়াতাড়ি সবজির টুকরি নিচে রাখল এবং তাদের দুবলি পাতলা হাত ধরল। এটা আপনি কি বলছেন আম্মা? আপনি এখানেই আম্মা, ছেলের সাথে থাকুন। বাড়িতে একটা আরও সদস্য থাকলে বাড়ি আরও ভালো লাগে। কিন্তু আমি বারে লোককে বলতে শুনেছি। তাদের বলতে দিন আম্মা। প্রিয়া তাদের কথা কেটে দৃঢ়তায় বলল, আমরা লোকের উবান থামাতে পারি না। আমাদের মাত্র এমন জীবন যাপন করা যাতে আমাদের মন শান্ত থাকে। আপনি এখানেই থাকুন, কোথাও যাবেন না, আমি সব সামলাব। সাবিত্রীজি প্রিয়াকে দেখল। তাদের বর্গর চোখে জল ভরে এলো। সে কত সময় ধরে ভটকাচ্ছে, লোকের ঘৃণা এবং তুৎকার সহ্য করছে। প্রথমবার কেউ তাদের সাথে এতটা ভালো, এতটা সত্য ব্যবহার করেছে। প্রিয়া তাদের ভিতরে নিয়ে গেল। তার হৃদয়ে কিছু ভার ছিল, কিন্তু তাকে কোনো অনুতাপ ছিল না। তাকে বিশ্বাস ছিল যে দয়ার একটা ছোট্ট বীজও একদিন গুরু অঙ্কুরিত হবে। তাকে অন্যের মান্যতার প্রয়োজন নয়, মাত্র তার ছেলে বড় হয়ে দয়ার মূল্য বুঝুক, এটাই যথেষ্ট ছিল। সেই রাত প্রিয়া রোহনের পাশে শুয়ে তার শ্বাসের আওয়াজ শুনছিল। বাইরে রাতের খামোশিতে ঝিঝিরের আওয়াজ গুনছে। সে বাইরের কথা সম্পর্কে ভাবল, নিজের অনিশ্চিত ভবিষ্যৎ সম্পর্কে ভাবল। সবজি বিক্রি করে মাত্র গুজারা হয়, এখন একটা আরও পেট ভরার জন্য সে কিভাবে ব্যবস্থা করবে। কিন্তু তারপর সে ছোট্ট চারপাইয়ে শোয়া সাবিত্রীজিকে দেখল এবং তাকে তার হৃদয়ে একটা অদ্ভুত শান্তি অনুভব হল। চলো, মাত্র ভালো করে যাও, কাল সকালে আবার সূর্য উঠবে। নমক্কোয়াং টাওয়ারের সবচেয়ে উঁচু মঞ্জিলে শানদার অফিসে বিক্রম তার দামি চমকানো চেয়ারে বসা ছিল। তার চোখ নিচে শহরের জগমগাতে আলো দেখছিল, কিন্তু তার মন সেই গরিব গায়ের বাগে ছিল। নেহা তার তেতুল্লার সহায়ক নেমে একটা গায়েল রাখল।
স্যার, এটা ত্রৈমাসিকের আর্থিক রিপোর্ট। সব চোখ খুব ভালো। বিক্রম আয়েলকে দেখেনি। সে তার চেয়ার ঘুরালো। তার আওয়াজ গভীর এবং ঠান্ডা ছিল। কি তুমি সেই সবজি বিক্রি করা মেয়ের সম্পর্কে খোঁজ করিয়েছ, নেহা? কিছু অবাক হলো, কিন্তু তাড়াতাড়ি পেশাদার আন্দাজে বলল, জি স্যার। ড্রাইভার বলেছে যে তার নাম প্রিয়া। সে একটা সিঙ্গল মাদার এবং তার ছেলের সাথে বাগারের পিছনে একটা ছোট্ট ভাড়ার ঘরে থাকে। তার আর্থিক অবস্থা খুব খারাপ। বিক্রম তার লম্বা আঙুল দিয়ে কাঁচের মেনে ধীরে ধীরে থপথপালো। মুশকিলে আছে এবং তবু একটা অচেনাকে আশ্রয় দেওয়ার জন্য প্রস্তুত। তোমাকে এটা সাধারণ লাগে? জি, হয়তো সে একটা ভালো মানুষ স্যার। বিক্রম ব্যঙ্গাত্মকভাবে হেসে একটা এমন হ্যাঁ যাতে কোনো গরম যশ নেই। ভালো লোক? এই দুনিয়ায় ভালোর পিছনে প্রায়ই কোনো না কোনো উদ্দেশ্য লুকানো থাকে। আমি এমন অনেক লোকের সাথে মিলেছি যে লোক আমার কাছে আসে, তারা শুরুতে খুব দয়ালু, খুব নিঃস্বার্থ দেখায়, শেষে তারা মাত্র টাকা এবং পথ চায়। নেহা চুপ রইল। সে জানত যে তার বস অতীতে অনেক খারাপ অভিজ্ঞতা করেছে। তাকে বন্ধু, এমনকি আত্মীয়রাও বিশ্বাসের সুযোগ নিয়ে ধোঁকা দিয়েছে। সেই ঘা একটা গরমজশ যুবককে একটা ঠান্ডা সন্দেহী সিওতে পরিবর্তন করেছে। সে বিনা শর্তের ভালোতে বিশ্বাস করে না। কি আপনার সন্দেহ যে প্রিয়ার কোনো অন্য উদ্দেশ্য আছে? স্যার, নেহা ইতস্তত করে জিজ্ঞাসা করল। আমার সন্দেহ নয়, আমি মাত্র নিশ্চিত করতে চাই, বিক্রম উত্তর দিল। তার চোখ সরু হয়ে গেল। একটা কমর স্মৃতি হারানো বুর্গি ঔরত, একটা গরিব দয়ালু মেয়ে। এই গল্প জনতার সহানুভূতি পাওয়ার জন্য খুবই উত্তম। কে জানে, কিছুদিন পর তাদের ছবি সোশ্যাল মিডিয়ায় একটা ব্যাংক অ্যাকাউন্ট নম্বরের সাথে ঘুরতে লাগবে, দানের আপিল করে। বিক্রম খা হয়ে ঘরে টহলতে লাগল। সে সেই শিশুর কথা এবং সেই মায়ের সৌম্য ছবি ভুলতে পারছিল না। এটা খুবই উত্তম ছিল, এতটা উত্তম যে সন্দেহ হয়। তাকে সত্য জানতে হবে। সে কাউকে ভালোর নাটক করে তার সামনে অভিনয় করার অনুমতি দিতে পারে না, বিশেষ করে যখন এতে একটা কমর বুর্গি জড়িত। তাদের উপর নজর রাখার জন্য কাউকে লাগাও। বিক্রম আদেশ দিল, হস্তক্ষেপ করার প্রয়োজন নেই। মাত্র দেখো এবং আমাকে সব রিপোর্ট করো। আমি জানতে চাই যে যখন কেউ দেখছে না, তখন সে সেই বর্গীয় অরতের যত্ন কী লাভে করে। আমি জানতে চাই যে সে তার গল্প প্রচার করার জন্য কোনো সংগঠনের সাথে যোগাযোগ করে কিনা। জি, আমি বুঝেছি স্যার। নেহা মাথা নাড়ল এবং একটা কথা। বিক্রম বলল, জানো যে সেই বর্গীয় অরতকে? সে কেন ভোটকাচ্ছিল? হয়তো কোনো সূত্র মিলবে। নেহা আদেশ নিয়ে বাইরে চলে গেল। ঘর আবার তার শানদার খামোশিতে ফিরে এলো। বিক্রম খিড়কির কাছে ফিরে গেল শহর দেখতে হয়ে। সে ভাবতে লাগল যে কি এবার সে খুব বেশি সন্দেহী হয়ে যাচ্ছে। কি এই দুনিয়ায় সত্যিই এমন শুদ্ধ বিনাস্বার্থের ভালো বিদ্যমান, যার সে সবসময় কামনা করেছে কিন্তু কখনো পায়নি? তাকে রোহনের ৭ চোখ মনে পড়ল। সেই চোখে অভিনয় ছিল না, তারা সত্যিই মাসুম ছিল। এই কথাই তাকে বিভ্রান্ত করছিল। সে বিশ্বাস করতে চাইত এবং বিশ্বাস করতে ভয়ও পাচ্ছিল, কারণ যদি এবার সে আবার ভুল জায়গায় বিশ্বাস করে, তো তাকে যকিন নেই যে সে আবার উঠতে পারবে। দেখব, সব বিক্রি করা লকিব, ফুসফুসালো। তুমি সত্যি ভালো না, মাত্র একটা উত্তম অভিনেত্রী। রাত হয়ে গেল, যা লোকের হৃদয়ে লুকানো হিসাব কিতাব এবং সন্দেহকে ঢেকে দিল। গরিববারে ৩টে লোক একটা ছোট্ট আরামদায়ক ঘরে গভীর ঘুমে শোয়া ছিল, এবং উঁচু ভবনে একটা মানুষ তার সন্দেহের সাথে জাগছিল। কিছুদিন পর সাবিত্রীজি এখনও প্রিয়া এবং তার ছেলের সাথে ছিল। সে এখন ভালো ছিল, কখনো কখনো প্রিয়ার সবজি ছাটাতে সাহায্যও করত। তাদের স্মৃতি এখনও ধোঁয়াশা ছিল, কখনো কিছু মনে পড়ে, কখনো ভুলে যায়। তাদের মাত্র এটাই জানা যে তাদের নাম সাবিত্রী, বাকি কিছু মনে নেই। প্রিয়াও আরও চাপ দেয়নি, সে তাদের স্বাচ্ছন্দ্যে থাকতে দিয়েছে। তাদের উপস্থিতি ছোট্ট ঘরকে আরও আরামদায়ক করে দিয়েছে। রোহন তাদের সাথে খুব মিলেমিশে গিয়েছে। সে তাদের দুনিয়া ভর্তি গল্প শোনায়। পিঁপড়ে থেকে আকাশে মাছের আকারের মেঘ পর্যন্ত সাবিত্রীজি মাত্র বসে শোনে এবং ভালোবাসায় হাসে। তাদের হাসিতে এখন ক্লান্তি নয়, বরং একটা ছোট্ট সাধারণ খুশি ঝলকায়। কিন্তু জীবন সবসময় শান্ত না থাকে। সেই রাতে ওরদার বৃষ্টি হল। হাওয়ার ঝোঁক দরজার ফাঁক থেকে সিটি বাজাতে হয়ে ঘুরছে। প্রিয়া ঘুমাচ্ছিল যে তাকে সাবিত্রীজির বিছানা থেকে হালকা করাহের আওয়া এলো। সে তৎক্ষণাৎ উঠে তাদের কাছে গেল। আম্মা, আপনাকে কি হয়েছে? সাবিত্রীজি সিকুয়েছিল। তাদের মাথা কয়লার মতো গরম ছিল। তাদের শ্বাস ছিল এবং মুশকিলে চলছিল। আমাকে হাসপাতালে নিয়ে চলো, সে ফুসফুসালো। প্রিয়া ঘাবড়ে গেল। সে তাড়াতাড়ি একটা পাতলা রেনকোট করল এবং সাবিত্রীজিকে তার পিঠে লাদালো। রোহনও জেগে উঠেছে। এই দৃশ্য দেখে সে ফুটফুট করে কাঁদতে লাগল। মা, দাদিকে কি হয়েছে? সে অসুস্থ বেটা, তুমি বাড়িতে ভালো থেকো, আমি তাদের নিয়ে মাত্র এখনই আসছি। প্রিয়া তাকে বোঝালো, কিন্তু রোহন মাথা নাড়তে হয়ে মানা করল। তার জল বইছিল। না, আমি আপনার সাথে যাব, আমাকে বাড়িতে একা ভয় লাগে।
তার কাঁদা ছেলেকে দেখে এবং তার পিঠে কোমর হয়ে যাওয়া সাবিত্রীজিকে অনুভব করে প্রিয়া দাঁত ফিচ করল। তার কাছে কোনো অন্য উপায় ছিল না। তো তাহলে রেনকোট পরো এবং আমার পিছনে পিছনে আসো। ঠিক আছে, এটা বলে প্রিয়া সাবিত্রীজিকে তার পিঠে লাদিয়ে বাইরে মুষলধার বৃষ্টিতে বেরিয়ে গেল। ছোট্ট গলি জল এবং কাদায় ভরা ছিল। প্রিয়া লখাতে হয়ে চলছিল। তার পিঠে বর্গী ঔরতের ওজন এবং তেজ হাওয়া তাকে প্রায় ফেলে দিচ্ছিল। রোহন একটা ঢিলাঢালা রেনকোট পরে তার পিছনে পিছনে দৌড়াচ্ছিল। তার ছোট্ট পা ঠান্ডা জলে ছপছপ করছিল। বৃষ্টির ওড়দার আওয়াজ, মেঘের গগ্গাহট, রোহনের সিসকানোর আওয়া পিছন থেকে আসছিল। মা, হিম্মত রাখো মা। মা, দাদি, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবেন নাকি? তারপর সে আমার সাথে খেলবেন নাকি? তার ছেলের আওয়াজ শুনে প্রিয়াকে যেন আরও শক্তি মিলল। সে ঠোঁট কামড়াল। তার জল বৃষ্টির জলে মিশে লবণাক্ত লাগছিল। তাকে পড়তে নয়, তার ছেলের জন্য, তার পিঠে সেই বেচারা বুর্গী ঔরতের জন্য তাকে চেষ্টা করতে হবে। গায়ের দাওয়াখানা প্রায় 1 কিলোমিটার দূর ছিল। ছোট্ট রাস্তা অন্তহীন লাগছিল। শকের বাতি বৃষ্টিতে টিমটিম করছিল। একটা ছোট্ট ঔরাত একটা বর্গী ঔরাতকে তার পিঠে তুলে নিয়ে, যার পেছনে একটা শিশু লাখাতে হয়ে চলছে। রাতের ঝড়ো বৃষ্টিতে একা দূর একটা কোনায় খাড়ে বিক্রমের লোক এটা সব দেখছিল। সে তৎক্ষণাৎ ফোন করে রিপোর্ট করল। হ্যালো বিক্রম স্যার, বর্গী ঔরাত খুব অসুস্থ লাগছে। প্রিয়া তাদের তার পিঠে তুলে খুব তেজ বৃষ্টিতে দাওয়াখানায় নিয়ে যাচ্ছে। অন্যদিকে বিক্রম কিছুক্ষণ চুপ রইল। ফোনে বৃষ্টির আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছিল। দেখতে থাকো যে সে কি করে। বিক্রমের আওয়াজ এখনও ঠান্ডা ছিল, কিন্তু তাতে কিছু ভিন্ন ছিল। দাওয়াখানায় পৌঁছে প্রিয়া পুরোপুরি ভিজে গিয়েছে। ডিউটিতে থাকা ডাক্তার তৎক্ষণাৎ সাবিত্রীজিকে ইমার্জেন্সি রুমে ভর্তি করল। প্রিয়া ইন্তেজার করার বেঞ্চে বসল। ঠান্ডা এবং ক্লান্তিতে কাঁপছিল। রোহন তার মায়ের কোলে দুবকে ছিল। সেও কাঁপছিল। মা, দাদি, ঠিক তো আছে নাকি? প্রিয়া তার ছেলেকে কস্তরে জড়িয়ে ধরল। কিছু হবে না বেটা, ডাক্তার তাদের যত্ন নেবেন, সে ঠিক হয়ে যাবেন। কিছুক্ষণ পর ডাক্তার বলল যে সাবিত্রীজিকে গুরুতর নিমোনিয়া, তাদের তৎক্ষণাৎ ভয় হাসপাতালে নিয়ে যাওয়া উচিত। কিন্তু খরচ? প্রিয়া স্তব্ধ হয়ে গেল। গত কিছুদিনের সবজির উপার্জন থেকে মাত্র গুজারা হয়। সে হাসপাতালের খরচ কোথা থেকে আনবে? সে সেই ঘরের দিকে দেখল যেখানে সাবিত্রীজি মুশকিলে শ্বাস নিচ্ছিল। তারপর তার কোলে বসা তার ছোট্ট ছেলেকে দেখল। সে আদের একা ছেড়ে যেতে পারে না। সে হিম্মত জুটিয়ে ডাক্তারকে বলল, ডাক্তার সাহেব, আপনি তাদের ট্রান্সফার করার প্রস্তুতি করুন। হাসপাতালের খরচ আমি দেখব। এটা বলতে হয়ে তাকে নিজেকে জানা নেই যে সে কিভাবে ব্যবস্থা করবে, কিন্তু সেই মুহূর্তে তার অন্তরাত্মা তাকে কোনো অন্য বিকল্প বেছে নেয়নি। এই দৃশ্য আবার বিক্রমের লোক দিয়ে রেকর্ড করা হলো এবং পুরো রিপোর্ট দেওয়া হলো। এবার অন্যদিকে বিক্রমের চুপ্পি খুব লম্বা ছিল। ঝড়ো রাতের পর সাবিত্রীজিকে জেলা হাসপাতালে ভর্তি করানো হল। প্রিয়াকে হাসপাতালের কিছু খরচ জমা করার জন্য সব জায়গা থেকে ধার মাংতে হল। সে রোহনকে রামলালজির কাছে ছেড়ে দিল এবং নিজে সকালে সবজি বিক্রি করে এবং দুপুরে হাসপাতালে তাদের যত্ন করতে যায়। কিছুদিন পর যখন প্রিয়া বাগারে সবজি বিক্রি করছিল, একটা অচেনা লোক সাধারণ কাপড়ে কিন্তু যার ব্যক্তিত্ব ভিন্ন ছিল তার দোকানে এলো। সে বিক্রম ছিল। সে নিজে এসে দেখার সিদ্ধান্ত নিয়েছে। বঞ্জি, আমাকে এই সবজি দিন। বিক্রম একটা গভীর দিকে ইশারা করে গভীর আওয়ায় বলল। প্রিয়া মাথা তুলল। সে সেই অচেনা গ্রাহককে দেখে কিছু অবাক হল। সে তাড়াতাড়ি সবজি তুলে একটা থ্যালায় রাখল। আপনার 10 টাকা হয়েছে। বিক্রম 50 টাকা নোট দিল। যখন প্রিয়া ছুট্টা টাকা খুঁজছিল তো সে অসতর্কভাবে জিজ্ঞাসা করল, শুনেছি আপনি সম্প্রতি একটা বুর্গী ঔরতকে আশ্রয় দিয়েছেন। আপনার হৃদয় খুব বড়। প্রিয়া একটা মুহূর্তের জন্য থামল। সে তাকে দেখল এবং ভালোবাসায় হাসল। জি, এটা তো মাত্র কিসমতের কথা ভাইয়া। সে আম্মা কেমন আছেন? আমি শুনেছি সে অসুস্থ। বিক্রম জিজ্ঞাসা চালিয়ে যেতে লাগল। তার চোখ প্রিয়ার মুখের প্রত্যেক ভাব দেখছিল। সে অহংকার বা ক্রেডিট নেওয়ার কোনো লক্ষণ খুঁজতে চাইত, কিন্তু তাকে কিছু মিলল না, মাত্র ক্লান্তি এবং একটা সত্য চিন্তা ছিল। জি, সে জেলা হাসপাতালে আছে। ডাক্তার বলছে যে তাকে নিমোনিয়া, কিন্তু এখন সে ঠিক হচ্ছে। হাসপাতালের খরচ তো খুব আসছে নাকি? আপনি একা সবকিছু সামলাচ্ছেন, মুশকিল হয় না? বিক্রম একটা লুকানো অর্থ সহ জিজ্ঞাসা করল। এটা মূল প্রশ্ন ছিল। সে অপেক্ষা করছিল যে কি সে তার দারিদ্র্যের কান্না কাঁদবে, কি সাহায্য চাইবে। প্রিয়া একটা লম্বা শ্বাস নিল। তার হাসি ফিকে পড়েনি। কিছু মুশকিল তো আছে, কিন্তু কোনো কথা নয় ভাইয়া। সবচেয়ে বড় যে সে ঠিক হয়ে যাক। মানুষকে মানুষের সাহায্য করা উচিত।
এটা বলে সে বিক্রমকে বাকি টাকা ফেরত দিল। এটা আপনার ছোট্ট টাকা। বিক্রম টাকা ফিরিয়ে নিল, কিন্তু তার চোখ এখনও তার ওপর আটকে ছিল। তাকে বোঝা যাচ্ছে না যে সে এই সুযোগ নিয়ে তার গল্প শোনানো, সাহায্য চাওয়ার চেষ্টা কেন করেনি। কি স্বার্থপর লোক এমনই করে না। তখন রোহন রামলালজির চায়ের দোকান থেকে দৌড়াতে হয়ে এলো। তার হাতে একটা সিদ্ধ शकरकंद ছিল। মা, রামলাল আঙ্কেল দিয়েছে। একটা অচেনাকে দেখে রোহন কিছু লজ্জায় তার মায়ের পিছনে লুকিয়ে গেল। বিক্রম সেই শিশুকে দেখল এবং অজান্তে হাসল। এবার তার হাসিতে ব্যঙ্গ নয়, বরং কিছু গরমজোশী ছিল। নমস্তে বেটা, তোমার নাম কি? রোহন, সে ধীরে বলল। জি, আমার নাম রোহন। রোহন খুব প্যারা নাম। বিক্রম বলল, তোমার মা খুব ভালো মানুষ। এটা শুনে প্রিয়ার মুখ কিছু লাল হয়ে গেল। সে হাত নাড়াল। আপনিও কি ভাইয়া? আমি এমন কোনো বড় কাজ করিনি। বিক্রম আর কিছু বলল না। সে সবজির থ্যালা নিল এবং চলে গেল। কিন্তু সে তৎক্ষণাৎ ফিরে যায়নি। সে একটা কোণায় লুকিয়ে দেখতে লাগল। সে দেখল যে প্রিয়া তার ছেলে शकरकंদের অর্ধেক ভাগ ভেঙে এবং মা ছেলে খেতে লাগল। সে দেখল যে সে তার পকেটে কিছু সিক্কা গুনছে। তার মুখে হিসাব কিতাবের চিন্তা ছিল। সবকিছু খুব বাস্তব ছিল। দারিদ্র্য বাস্তব ছিল, পরিশ্রম বাস্তব ছিল, এবং হয়তো দয়াও বাস্তব ছিল। তার মনে সন্দেহের দেয়ালগুলো খারাপভাবে নড়তে লাগল। সে বিরোধাভাস অনুভব করছিল। তার একটা অংশ এখনও বলছিল যে এতটা ভালো জিনিস হতে পারে না। অন্য অংশ সেই মা ছেলে সরলতা এবং সত্যতায় প্রভাবিত হচ্ছিল। সে তাকে আরও একবার পরীক্ষা করার সিদ্ধান্ত নিল। একটা শেষ পরীক্ষা, এই লোকটির সত্য স্বভাব জানার জন্য। পরের দিন বিক্রম আবার বাগারে এলো। এবার সে নেহার সাথে এলো। সে চাইত যে কেউ আরও তার সাথে সাক্ষী থাকুক। সে নেহাকে দূর থেকে দেখার জন্য বলল। সে প্রিয়া সবজির দোকানের কাছ থেকে ঘুরল এবং জেনে শুনে একটা মোটা ব্যাটুয়া মিনে ফেলে দিল, ঠিক তার বসার জায়গার কাছে। ব্যাটুয়া খুলে গেল এবং তাতে থেকে নীল রঙের নোটের একটা গাদ্দা দেখা গেল। এটা সেই বাগারের লোকের জন্য খুব বড় রকম ছিল। প্রিয়া একটা গ্রাহককে সবজি বিক্রি করছিল এবং সে লক্ষ্য করেনি। কিন্তু কিছুক্ষণ পর যখন গ্রাহক চলে গেল, তো সে কিছু সবজি ঠিক করার জন্য ঝুঁকল এবং সে ব্যাটুয়া দেখল। সে তাকে তুলল এবং ভিতরের টাকা দেখে তার মুখ বদলে গেল। সে তাড়াতাড়ি চারদিকে দেখল যে এটা কার। দূর থেকে বিক্রম এবং নেহা শ্বাস আটকে দেখছিল। আপনার কি লাগে সে কি করবে? নেহা ফুসফুসালো। আমি জানি না, বিক্রম টেনশনপূর্ণ আওয়ায় বলল। এতটা টেনশনপূর্ণ নাইলে টাকা এসে হাসপাতালে সব বিল চুকাতে পারে এবং কিছু সময় আরাম করে থাকতে পারে। প্রিয়া ব্যাটুয়া ধরল। তার মুখে ঘাবড়াহট স্পষ্ট দেখা যাচ্ছিল। সে টাকার গাদ্দা দেখল এবং তারপর ভরা শাখের দিকে দেখল। পাশের দোকানে বসা কমলাও এটা দেখে নিল। তার চোখ চমকে উঠল। হে ভগবান, এতটা টাকা কোথা থেকে এলো? প্রিয়া চমকে উঠল। সে তাড়াতাড়ি ব্যাটুয়া বন্ধ করে দিল। সে তাকে বাঘার ম্যানেজমেন্ট অফিসে জমা করার জন্য উঠতে যাচ্ছিল। তখন বিক্রম ঘাবড়ানো মুখ বানিয়ে ফিরে এলো। আরে না, আমার ব্যাটুয়া কোথাও পুষে জালি মেনে এটাকে জালিবিলাস ফেলে দিয়েছি। সে চারদিকে খুঁজার নাটক করতে লাগল। প্রিয়া এটা দেখল এবং তাড়াতাড়ি আগে বাড়াল। ভাইয়া, কি এটা আপনার ব্যাটুয়া আছে? সে ব্যাটুয়া আগে বাড়াল। বিক্রম ব্যাটুয়াকে দেখল এবং তারপর তাকে এখনও অভিনয় করতে হয়। হ্যাঁ, এটাই। আপনার খুব খুব ধন্যবাদ। আমি আপনার শুক্রিয়া কিভাবে আদা করব বোঝা যাচ্ছে না। সে ব্যাটুয়া খুলল, একটা গাদ্দা বার করল এবং প্রিয়াকে দিল। এটা আমার তরফ থেকে একটা ছোট্ট ইনাম। যদি আপনি না থাকতেন তো আমার সবকিছু হারিয়ে যেত। প্রিয়া তাড়াতাড়ি হাত পিছনে করল। না ভাইয়া, আমি এটা নিতে পারি না। পড়া জিনিস ফিরিয়ে দেওয়া তো মানসিকতা। আপনি দেখুন যে সবকিছু পুরো আছে কিনা। তার কথা খুব দৃঢ় ছিল। তার চোখ সত্য ছিল। তাতে লোভ বা অনুতাপের কোনো চিহ্ন ছিল না। এটা একটা ঠান্ডা সত্যধারার মতো ছিল, যা বিক্রমের মনে জমা সন্দেহের ধুলোকে ধুইয়ে দিল। সে স্তব্ধ হয়ে গেল। পাশে খুঁজি কমলা প্রিয়াকে টাকা মানা করতে দেখে দুঃখ থেকে বলল, পাগল কি তো প্রিয়া, কেউ দিচ্ছে তো নিয়ে নে, দেখাবা কেন করছিস? প্রিয়া মাত্র কমলার দিকে দেখে ধীরে হাসল এবং তারপর বিক্রমকে বলল, আপনি টাকা রাখুন ভাইয়া, আমি নেব না। বিক্রম তার চোখে গভীরভাবে দেখল। এবার তাকে কোনো নকল দেখা গেল না, মাত্র একটা দৃঢ়তা এবং সম্মানজনক স্বাভিমান দেখা গেল। সে আর কিছু বলতে পারল না, মাত্র মাথা নেড়ে ব্যাটুয়া ফিরিয়ে রাখল। ধন্যবাদ। সে মাত্র এই দুটো শব্দ বলতে পারল, কিন্তু তার হৃদয়ে ভাবনার একটা ঝড় ছিল। বিক্রম ওকর নেহার দিকে চলে গেল, যে অপেক্ষা করছিল। নেহা তাকে প্রশংসার দৃষ্টিতে দেখল। দেখলেন আপনি স্যার, আমি বলেছিলাম নাকি সে সত্যিই একটা ভালো মানুষ। বিক্রম উত্তর দেয়নি। সে চলতে লাগল। তার মন অস্থির ছিল। তার পরীক্ষার ফলাফল এসেছে, কিন্তু এই ফলাফলে তাকে লজ্জিত করেছে। সে তার সন্দেহ থেকে একটা সাত হৃদয়কে পরীক্ষা করেছে।
সে টাকা দিয়ে একটা এমন চরিত্রকে পরীক্ষা করার চেষ্টা করেছে যাকে টাকায় কেনা যায় না। তাকে নিজের ওপর লজ্জা অনুভব হলো। অনেক বছরে প্রথমবার তার হৃদয়ের চারদিকে জমা ভারের দেয়ালে ফাটল পড়তে লাগল। সে জানত যে সে ভুল ছিল, কিন্তু কথা এখানে শেষ হবে না। কমলা সবকিছু দেখেছে। সে সেই ধনী লোককে দুবার প্রিয়ার দোকানে আসতে দেখেছে। প্রথমবার সে বন্ধুত্বপূর্ণভাবে কথা বলছিল, দ্বিতীয়বার সে ব্যাটুয়া ফেলেছে এবং ইনাম দিয়েছে। বিশেষ করে যখন প্রিয়া দৃঢ়তায় মানা করেছে, তো কমলাকে এতে বিশ্বাস হয়নি। ঘুরুর কোনো গপ আছে। সে সবজি বাঁধতে হয়ে নিজেকে বুড়বুড়ালো। সে প্রিয়া দেখতে যতটা ভোলা ততটা চালাক। সে কোনো ধনী লোককে ফাঁস আনার চেষ্টা করছে। এটা সব দেখাবা যাতে সে তার ভালো ছবি তৈরি করতে পারে এবং কোনো ধনী লোকের নজরে আসতে পারে যে দান পুণ্য করতে পছন্দ করে। ঈর্ষা একটা কাচড়ার ছোট্ট আগুনের মতো তার হৃদয়ে সুলোগ্রাহী ছিল। সে এই বাগানে 10 বছর ধরে বিক্রি করছে এবং মাত্র গুজারাই করতে পারছে। প্রিয়া কিছু বছর আগে এসেছে, একটা সিঙ্গল মাদার ছিল, এবং তবু আজকাল অনেক লোক তার উপর মনোযোগ দিচ্ছে, এবং এখন তো একটা ধনী লোকও তার কাছে আসছে। সে এটা সহ্য করতে পারে না। সে প্রিয়ার পর্দা ফাঁস করার সিদ্ধান্ত নিল। সে ভাবল যে যদি এটা নাটক হয় তো কখনো না কখনো কোনো ভুল গুরুর হবে। সেই দিন থেকে কমলা প্রিয়ার উপর এবং বেশি মনোযোগ দিতে লাগল। সে চারপাশের লোকের সাথে কথা বলে গল্পে কিছু কথা জোড়ে প্রিয়া এবং সেই অচেনা মেহমানের গল্পকে আরও মশলাদার করে দিত। আমি দেখেছি সে লোক খুব শানদার গাড়িতে এসেছে। ধ্রুর কোনো বড় ধনী হবে। বোঝা যায় না সে প্রিয়ার কাছে কেন আসে। কোথাও সে তার উপর কোনো জাদুটোনা তো করেনি। সে মাছ বিক্রি করা মহিলাকে বলল, আমাকে তো সে সোজা সাধা লাগে। মাছ বিক্রি করা মহিলা উত্তর দিল, কি সোজা সাধা? এমন লক্ষ্যেই ভিতর থেকে খুব তেজ হয়। আমি এখানে এত বছর ধরে আছি, আমাকে সব জানা যায় যে যতটা মাসুম দেখায় ততটা বিপজ্জনক হয়। এমন গুজব পুরো বাহারে ছড়াতে লাগল। শুরুতে এটা কানহা ফুসি ছিল, পরে এটা নুন মরিচ লাগিয়ে শোনানো গল্প হয়ে গেল। প্রিয়াকে কিছুই জানা যায় না। সে এখনও তার সবজি এবং সাবিত্রীজির হাসপাতালের খরচের চিন্তায় ডুবে আছে। সাবিত্রীজির স্বাস্থ্য এখন ভালো ছিল, কিন্তু তাদের এখনও নজরদারির জন্য হাসপাতালে থাকতে হবে। প্রিয়ার কাঁধে ভার বাড়তে যাচ্ছিল। একদিন কমলা প্রিয়াকে রোহণের জন্য একটা পুরনো কমি সেলতে দেখল। সে আগের থেকে বেশি ক্লান্ত লাগছিল। কমলাকে তার ওপর দয়া আসেনি, বরং তাকে খুশি হল। দেখাবো করার এটাই পরিণাম হয়। সে মিষ্টি হাওয়ায় কথা বলার জন্য তার কাছে গেল। আজকাল খুব পরিশ্রম করছ, নাকি তুমি খুব কোমর লাগছ? প্রিয়া মাথা তুলল। কমলার অচানক চিন্তা দেখে সে অবাক হল। জি, মাত্র কিছু ক্লান্তি আছে দিদি। তুমি ইন্টারনেটে সাহায্য চাওয়ার চেষ্টা কেন করো না? আমি দেখেছি যে অনেক লোক মুশকিলে পড়া লোকের সাহায্য করে। তুমি এতটা ভালো এবং সুন্দর, ঘ্রুর অনেক দানদাতা তোমার সাহায্য করবে। প্রিয়া মাথা নাড়ল। না দিদি, আমার হাত পা এখনও সলামত আছে। আমি নিজে সামলাতে পারি, এবং আমি আম্মার সাহায্য নিজের মর্জি থেকে করেছি। আমি কাউকে পরেশান করতে চাই না। কমলা ফিকে হাসি হাসি। তুমি সত্যিই বোকা। ভালো সুযোগ মিলেছে এবং তুমি তার সুযোগ নিচ্ছ না। খায়ের, তোমার মর্জি। এটা বলে সে তার দোকানে ফিরে গেল। তার মনে একটা শয়তানি পরিকল্পনা চলছিল। যদি প্রিয়া নিজে দানদাতাদের না ফাঁসায় তো সে তার সাহায্য করবে। সে সবাইকে সেই সব বিক্রি করা সীতার আসল মুখ দেখাবে। সে তার পুরনো ফোন বার করল। কিছুদিন আগে সে গোপনে প্রিয়াকে বাড়িতে সাবিত্রীজির যত্ন করতে এবং সেই অচেনা লোককে কথা বলতে রেকর্ড করেছে। সে সেই স্লাপ আঁকে পিক সেই সব টুকরোগুলোকে জোড়ে একটা খুবই ভাবুক দুঃখভরা গল্প লিখবে, কিন্তু প্রশংসা করার জন্য নয়, বরং পর্দাফাঁস করার জন্য। সে তার দুষ্টু কলম দিয়ে লিখতে শুরু করল। তার গল্পে প্রিয়া একটা এমন ধোঁকেবাজ ছিল যে একটা বুড়গি অরাতের ব্যবহার করে লোকের দয়ার সুযোগ নিচ্ছে, বিশেষ করে ধনী লোকের। ঈর্ষার আগুন তাকে অন্ধ করে দিয়েছে। তাকে এহসাস নেই যে তার কাজ কতটা নিষ্ঠুর ছিল। কমলাকে টেকনোলজির বেশি বোঝা যায় না, কিন্তু তার মেয়েকে ছিল। সে তার মেয়েকে ফোন দিয়ে ভিডিওকে এডিট করার এবং তাকে একটা স্থানীয় এক্সপো করা সোশ্যাল মিডিয়া পেজে পোস্ট করার জন্য বলল। মা, এটা আপনি কি করছেন? তার মেয়ে জিজ্ঞাসা করল। আমি একটা লোমির পার্দা ফাঁস কর রাহি হুঁ। তুমি মাত্র সেটা করো যা আমি বলছি। ভিডিওকে আনাড়িপন থেকে এডিট করা হলো, কিন্তু সেটা খুব প্রভাবশালী ছিল। শুরুতে প্রিয়া সাবিত্রীজিকে খুব ভালোবাসায় দলিয়া খাওয়াচ্ছে, কিন্তু তৎক্ষণাৎ পরে বিক্রম তার শানদার কাপড়ে প্রিয়ার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। রেকর্ডিং করা লোক জেনে শুনে একটা ধোঁয়াশা অ্যাঙ্গেল বেছে নিয়েছে, যাতে কথোপকথন সন্দেহজনক লাগে। শেষে ব্যাটুয়ার পড়া এবং নীল নোটের গাদ্দার ছবি ছিল। ভিডিওর সাথে একটা ভাকাও ক্যাপশন ছিল, এক্স বাগারের ভালো সবজিওয়ালির পিছনের সত্য। বন্ধুরা, ধোঁকা খেও না।
এক্স বাগারের প্রিয়া সবজিওয়ালি আজকাল একটা বেঘর বুর্গি অরাতকে আশ্রয় দেওয়ার জন্য মাশুর হচ্ছে। কিন্তু সত্য কি? সেই বেচারা বুর্গি অরাতের ব্যবহার করে নাটক করছে, সহানুভূতি সংগ্রহ করছে, যার আসল উদ্দেশ্য ধনী লোককে ভাসানো। প্রমাণ এটা যে একটা শানদার গাড়িওয়ালা ধনী লোক লাগাতার তার সাথে মিলতে এবং টাকা দেওয়া আসছে। কি এটা একটা চিন্তিত সাই শোকা পারে? এটাকে শেয়ার করো যাতে সব লোক সতর্ক থাকে। নিজের দয়াকে ধুল জায়গায় লাগাবে না। পোস্ট রাতে পোস্ট করা হয়েছে। সোশ্যাল মিডিয়ার শক্তি ভয়ানক হয়। মাত্র একটা রাতে এটাকে 1000 শেয়ার আর কমেন্ট মিলেছে। লোক বিনা তদন্ত পাতাল করে প্রিয়ার সমালোচনা করতে লাগল। হে ভগবান, মুখ থেকে কতটা ভোলা লাগে আর হৃদয় কতটা কালো। সত্যি কারো উপর বিশ্বাস করা যায় না। লোকের হৃদয় জানা মুশকিল। বেচারা বর্গী অওরাত, তাকে নিজের সুবিধার জন্য ব্যবহার করা হচ্ছে। এটাকে শিক্ষা দেওয়া উচিত। কমলা সেই কমেন্টগুলো পড়ে মনে মনে খুশি হচ্ছিল। তাকে লাগছিল যেন সে একটা হিরো, যে একটা বড় মিথ্যার পর্দা ফাঁস করেছে। পরের সকালে যখন প্রিয়া বাগারে তার দোকান লাগাচ্ছিল, তো তাকে একটা ভিন্ন মাহল অনুভব হল। সব লোক তাকে অদ্ভুত নজরে দেখছে। কিছু ঘৃণায়, কিছু উৎসাহে, আর অনেক লোক কানাফুসি করছে। দেখো, সেই দয়ালু সবজিওয়ালি এসেছে। মুখে যেও না, কে জানে ভিতরে কি আছে। প্রিয়াকে বোঝা যাচ্ছে না যে কি হচ্ছে। সে দেখল যে আজ তার দোকানে কেউ আসেনি, এমনকি পুরনো গ্রাহকও না। তারা কাছে থেকে ঘুরতে তাকে দেখে আর সোজা চলে যায়। সে কমলাকে জিজ্ঞাসা করল, কারণ সেই একমাত্র ব্যক্তি ছিল যে সাধারণ ব্যবহার করছিল। কমলা দিদি, কি কথা, আজ সব লোক আমাকে অদ্ভুতভাবে কেন দেখছে? কমলা অবাক হওয়ার নাটক করল। আরে, তোমাকে না জানা, তুমি তো ইন্টারনেটে মাশহুর হয়ে গিয়েছ। লোক তোমাকে খুব খারাপ খারাপ বলছে। এটা বলে সে তার ফোন প্রিয়াকে দেখাল। প্রিয়া কাঁপা হাতে ফোন ধরল। যখন সে ক্যাপশন পড়ল এবং ভিডিও দেখল, তো তার মুখ সাদা হয়ে গেল। তার কান শূন্য হয়ে গেল। তাকে নিজের চোখে বিশ্বাস হচ্ছে না। কেন তারা তার সম্পর্কে এতটা ভয়ানক গল্প কিভাবে তৈরি করতে পারে? তার দয়া থেকে করা কাজ, তার ছবি, একটা দুষ্ট কলম এবং শব্দের মাধ্যমে একটা ঘৃণ্য সাইসের প্রমাণ হয়ে গেল ছিল। না, এটা সত্য নয়। প্রিয়া হেকলাতে হয়ে বলল। তার জল বইতে লাগল। কমলা ঠোঁট করে হাসল। সত্য হোক বা না হোক, এখন তোমার উপর কে বিশ্বাস করবে? লোক যা দেখে তাই বিশ্বাস করে। সবজি এখনও ভরা পড়ে আছে, রোদ তেজ হয়ে গিয়েছে, কিন্তু প্রিয়ার দুনিয়ায় এখন মাত্র অন্ধকার ছিল। তাকে লাগল যেন পুরো বাহার ঘুরছে। লোকের নজর চাকু মতো তার হৃদয়ে চুপছে। সে এতটা একা এবং অসহায় কখনো অনুভব করেনি। গুজব মাত্র বাইরে পর্যন্ত সীমিত নয়, তারা সেই মহল্লায়ও পৌঁছে গিয়েছে যেখানে প্রিয়া থাকে। মাকান মালকিন রাগে দরজা খটখটাতে এলো। প্রিয়া, আমি শুনেছি যে তুমি কি এটা সত্য যে তুমি সেই অধর্মী কাজ করেছ? না আন্টি, এটা সত্য নয়, আমাকে ফাঁসানো হয়েছে। প্রিয়া বোঝানোর চেষ্টা করল। তার আওয়াজ বসে গিয়েছে। আমি জানি না যে তুমি নির্দোষ না, মাকান মালকিন সোজা বলল, কিন্তু আমি চাই না যে আমার মহল্লার নাম খারাপ হোক। এখানে লোক খুব কথা তৈরি করছে। আমি তোমাকে একটা সপ্তাহ দিচ্ছি, কোথাও অন্য চলে যাও। এটা বলে সে মুখ করে চলে গেল। প্রিয়া ঘরের মাঝে শন ছড়ে। কোথায় যাবে? খালি হাতে এবং একটা ছোট্ট শিশুর সাথে। সে এখন কোথায় যাবে? বাইরে অবস্থা আরও খারাপ ছিল। কেউ তার সবজি কিনছে না ছিল। কিছু লোক তো কাছে থেকে ঘুরতে হয়ে তার দোকানে গালি ফেলছে। ঢঙ্গি কোথাকার, যে বুর্গদের ব্যবহার করে লজ্জা আসে না, ভগবান থেকে ভয় করো। রামলালজি রাগে পক্ষ নিল। তোমরা লোক সত্য জেনে না কিছু বলো না। প্রিয়া এমন লক্ষ্মী নয়। কিন্তু তাদের আওয়াজও আমি ডুবে গেল। ভিড় লাগে ছিল, তারা কোনো সাফাই শুনতে চাইছে না। রোহন তার মায়ের কাছে বসা ছিল। সে লোকের শত্রুতা অনুভব করছিল। সে ভয়ে প্রিয়ার সাথে চেপে গেল। তার সাজ চোখ ঘাবড়ে চারদিকে দেখল। তারপর সে মাথা তুলে তার মাকে কাঁপা আবায় জিজ্ঞাসা করল, মা, আজ কেউ আমাদের সবজি কেন কিনছে না? সব লোক আপনাকে কেন ডাকছে? প্রিয়া তার ছেলেকে কসরে জড়িয়ে ধরল। নিজের জল থামানোর চেষ্টা করছিল। সে তার ছেলের সামনে কাঁদতে পারে না। তাকে মজবুত থাকতে হবে। কিছু না বেটা, হয়তো আজ আমার বোধ থাকা ছিল। প্রিয়া, সবজি দাহা নেই, কিছুক্ষণে কেউ কিনে নেবে। সে মিথ্যা বলল। তার গলার অন্ধ হয়ে গিয়েছে। কিন্তু সেই দিনে একটাও সবজি বিক্রি হয়নি।
প্রিয়া লোকের ঘৃণার মাঝে বসে রইল যতক্ষণ বাহার বনমূর্ঝানো সবজির টকরি নিয়ে বাড়ি চলে গেল। তার ঝুঁকে যাওয়া পিঠ আগের থেকে কোথাও বেশি একা এবং দয়নীয় লাগছিল। রাস্তায় মহল্লার কিছু শিশু রোহনকে দেখে চিড়িয়েছে। রোহন, তোমার মা খারাপ, তোমার মা ধোঁকেবাজ। রোহনকে কিছু বোঝা যায় না। সে কাঁদতে লাগল এবং তার মাকে জিজ্ঞাসা করতে লাগল। প্রিয়া কিছু বলল না, মাত্র তার ছেলেকে নিয়ে তেজ থেকে চলতে লাগল। ঘরে পৌঁছে সে দরজা বন্ধ করে দিল এবং মিনে বসল। এখন তার জল বাঁচত করে সে বার হল। সে নিজের উপর লাগা মিথ্যা অভিযোগের জন্য কাঁদল, নিজের অসহায়তার জন্য কাঁদল, নিজের মাসুম ছেলের জন্য কাঁদল, যাকে তার কারণে অপমান সহ্য করতে হচ্ছে। রোহন মাকে কাঁদতে দেখল, সেও কাঁদতে লাগল। সে তার মায়ের গলে হাত ঠুকিয়ে তার কাঁপা পিঠকে থাপথাপাল। মা, কাঁদো না। মা, আমি আপনাকে ভালোবাসি। আমাকে কোনো সবজি চাই না, আমাকে মাত্র আপনি চাই। তার ছেলের কথা একটা ঔষধের মতো প্রিয়ার ভাঙ্গা আত্মাকে শান্ত করল। সে তার ছেলেকে কোসরে জড়িয়ে ধরল, তার জানা পরিচিত গন্ধকে অনুভব করল। হ্যাঁ, তার কাছে রোহন ছিল। যদিও পুরো দুনিয়া তার থেকে মুখ ঘুরিয়ে নেয়, তার কাছে তার ছেলে ছিল। সে হারতে পারে না, কিন্তু ঝড় এখনো থামেনি। এটা আরও ওর থেকে আসছিল, এবং বিড়ম্বনা এটা যে পরের ঝড়ের চিঙ্গারি বিক্রমই জ্বালিয়েছে। সে ভিডিও দেখেছে এবং ইন্টারনেটে কমেন্ট পড়েছে। রাগ এবং হতাশা ভোগ উঠল, যা সেই ভাবনাগুলোকে ডুবিয়ে দিয়েছে, যা সে এখনও অনুভব করেছে। তাকে লাগল যে তাকে খুব খারাপভাবে ধোঁকা দেওয়া হয়েছে। বিক্রম গাড়িতে বসে ফোনের স্ক্রিন দেখছিল। তার মুখ বরফের মতো ঠান্ডা ছিল। ভিডিও, কমেন্ট সবকিছু তার মনে সম্প্রতি জাগা বিশ্বাসের ওপর একটা ওর তার থাক পড়ছিল। আমি ভুল ছিলাম, সে দাঁত পিষে বলল। আমি সত্যি ভেবেছিলাম যে সে ভিন্ন। অতীতে ধোঁকা খাওয়ার ব্যথা আবার উঠে এলো। তাকে লাগল যে তার ভিতরে রাগ উথলছে। সে সেই সবজি বিক্রি করা লোককে দিয়ে বোকা বানানো হয়েছে। সে ভোলাপন, সে সৌম্যতা মাত্র একটা উত্তম মুখোশ ছিল। তার ব্যাটুয়া ফিরিয়ে দেওয়া, তার ইনাম ঠোকরানো, এখন সবকিছু তার মনে একটা চিন্তিত সাইসের মতো লাগছিল। সে ছোট্ট মাছকে বড় মাছ ধরার জন্য ঠুকরে দিয়েছে, এবং সে বুর্গি ঔরত যাকে সে এত সময় ধরে খুঁজছে। ভিডিওতে সে বুর্গি ঔরত মাত্র একটা ঝলকের জন্য ছিল, কিন্তু কিছু খুব জানা পরিচিত ছিল। সে ছবিকে বড় করল, তার হৃদয় অর্থিত ধাক্কা। যদিও সে বুর্গি এবং কোমর ছিল, কিন্তু সে চিনেছে। সে তার মা ছিল, সাবিত্রী, যে প্রায় 1 বছর আগে একটা বিতর্ক সদ্মার করে তার ধনী পরিবারকে ছেড়ে চলে গিয়েছে এবং তখন থেকে নিখোঁজ ছিল। তার রাগ এখন ব্যথা এবং চিন্তার সাথে মিলেছে। তার মা একটা সম্মানিত মহিলা এখন একটা ধোঁকেবাজের হাতের খেলনা হয়ে গিয়েছে। সে মার করতে পারে না। সে ড্রাইভারকে বাঘার চলার আদেশ দিল। তৎক্ষণাৎ শানদার গাড়ি ধোঁয়ার একটা নিশান ছুঁয়ে চলে গেল। বাঘারে প্রিয়া এখনও তার না বিক্রি হওয়া সবজির কাছে বসা ছিল। লোক নিজের দোকান বন্ধ করে যেতে লাগল ছিল, মাত্র সে একা বাটি ছিল, তাতে উঠারও শক্তি নেই। বিক্রমের গাড়ি বারের কোনায় থামল। সে নিচে নামল, লম্বা তেজ পায়ে চলল। তার রাগ ভরা মুখকে দেখে বারের বাকি লোকও সরে গেল। সে এখন সেই সাধারণ অচেনা গ্রাহক নয়, সে একটা শক্তিশালী এবং রাগী সিইও ছিল। সে প্রিয়ার সামনে এসে খাড়া হয়ে গেল। তার উঁচু ছায়া তার ছোট্ট শরীরকে ঢেকে দিল। প্রিয়া মাথা তুলল, তার চোখ কাঁদতে ফুলে গিয়েছে। সে তাকে চিনেছে, কিছুদিন আগের অচেনা গ্রাহক বিক্রম। তাকে ঠান্ডা নজরে দেখল। তার তেজ আওয়া খালি বাঘারে গুঞ্জল। আমাকে বলো, তুমি আমার মাকে এতদিন ধরে নিজের কাছে কেন রেখেছ? এই প্রশ্ন একটা হাতুড়ির মতো প্রিয়ার মাথায় লাগল। সে চমকে উঠল। তার মা সে বুর্গি ঔরত। তার মা আছে আপনার। আপনার মা সে খেলাতে লাগল। আমি জানতাম না। বিক্রম ব্যঙ্গাত্মকভাবে হাসল। তুমি খুব ভালো অভিনেত্রী। তুমি তাদের পেয়েছ। তোমাকে জানা গিয়েছে যে তাদের স্মৃতি চলে গিয়েছে, এবং তুমি তাদের নিজের সুবিধার জন্য বাড়ি নিয়ে এসেছ। এই ভাবুক গল্প তৈরি করার জন্য, নাকি তুমি কি চাও, টাকা বা আমার পরিবারে জায়গা? তার প্রত্যেক শব্দ একটা তেজ চাকু মতো। তার রক্ত বইতে হৃদয়ে চুপ ছিল। অপমান, ব্যথা, তাকে বোঝা যাচ্ছে না যে সে কিভাবে সাফাই দেবে।
না, আমি এমন কিছু করিনি। প্রিয়া হতাশায় মাথা নাড়ল। মাত্র করো, বিক্রম চিৎকার করল। আমি আর কোনো মিথ্যা শুনতে চাই না। আমার মা কোথায়? সে কোথায় আছে? পুরো বাগার শান্ত হয়ে গেল। সব লোক শ্বাস আটকে এই নাটক দেখছিল। কমলা দূর থেকে হাসছিল। তখন রোহন, যে এখন পর্যন্ত ভয়ে তার মায়ের পিছনে লুকিয়েছিল, অচানক বাইরে এলো। সে বিক্রমের প্যান্ট ধরল, নিজের জল ভরা মুখ উপর তুলল। তার শান চোখ সেই রাগী লোককে সোজা দেখল। তার মাসুম কিন্তু সাফ আওয়াজ ঘুটন ভরা খামোশিকে তোপ দিল। আঙ্কেল, আমার মা কাউকে রাখেনি। আমার মাকে তো মাত্র ভয় ছিল যে দাদিকে ঠান্ডা লাগবে। একটা মাসুম সাধারণ কথা, কিন্তু তাতে 1000 কিলোর ওজন ছিল। পুরো বাগার শান্ত হয়ে গেল। শিশুর কথা ঠান্ডা জলের মতো বিক্রমের রাগের ওপর পড়ল। সে স্তব্ধ হয়ে গেল, ঝোঁকে সেই শিশুকে দেখতে লাগল। সে তার চোখে কোনো মিথ্যা দেখেনি, মাত্র ভয় এবং নিজের মায়ের জন্য ভালোবাসা ছিল। তার দৃঢ়তা নড়তে লাগল। সে আবার প্রিয়াকে দেখল। সে কাঁপছিল, তার ফ্যাকাশে মুখে জল বইছিল। সে একটা ধোঁকেবাজের মতো লাগছে না, যার পর্দাফাশ হয়েছে, বরং একটা নির্দোষের মতো লাগছিল, যে একটা খুব ভয়ানক অন্যায়ের শিকার হয়েছে। বিক্রমের নজর ডগমগাল। সে বিভ্রান্ত হয়ে গেল। কি, সে আবার ভুল করে রাখিছিল? খামোশি ছেয়ে গেল। রোহনের কথা এখনও গুনছে। বিক্রম এখনও স্থির খা, তার জটিল চোখ মা ছেলেকে ঘুরছে। তাকে বোঝা যাচ্ছে না যে আরও কি বলবে। প্রিয়া এখন হোশে এলো। সে জল পচল। তার আওয়াজ কাঁপছিল, কিন্তু সাফ ছিল। আপনার মা জেলা হাসপাতালে আছে। তাদের নিমোনিয়া আছে। হাসপাতালের নাম শুনে বিক্রম চমকে উঠল। সে তৎক্ষণাৎ ফোন বার করে নেহাকে ফোন করল। তৎক্ষণাৎ জেলা হাসপাতালে কাউকে পাঠাও। জানো যে সেখানে সাবিত্রী নামের কোনো মুরগি ভর্তি আছে। তাদের সবচেয়ে ভালো আন্তর্জাতিক হাসপাতালে শিফট করো, তাড়াতাড়ি করো। ফোন কেটে পরে সে প্রিয়ার দিকে মুখ করল। রাগ কিছু কম হয়ে গিয়েছে। তার জায়গায় ঘাবড়াহট এবং কিছু অনুতাপের মতো ছিল, কিন্তু সে এখনও নিজের ঠান্ডা মুখ বানিয়ে রেখেছে। আমি হাসপাতালে যাচ্ছি, এই কথা এখনও শেষ হয়নি। যদি আমার মাকে কিছু হয়, তো তুমি আমার থেকে বাঁচতে পারবে না। এটা বলে সে মুখ করে চলে গেল। যতটা তেজ সাথে এসেছে। সে পিছনে মুখ করে দেখার সাহস করেনি। সেই শিশুর স্বাধীন চোখ এবং সেই মায়ের ভাঙা নজরের সামনে করার সাহস করেনি। সান্দার গাড়ি চলে গেল। বাগার আবার তার বিরানিতে ফিরে এলো। লোক কানাফুসি করতে লাগল। হে ভগবান, সে বেয়া সত্যি সেই ধনী লোকের মা। তো এই প্রিয়ার সাহস তো দেখো, সিইওর মায়ের ব্যবহার করছে। এখন তো এটা গেল কাছ থেকে। প্রিয়াকে এখন কিছু শোনা যাচ্ছে না। সে মিনে বসে রোহনকে তার কোলে নিল। তার সব শক্তি যেন শেষ হয়ে গিয়েছে। এখনো এসছে ঝড়ে তার আত্মায় ধ্বংস মুছিয়েছে। তাকে অপমানের দুঃখ নেই, তাকে এই কথা দুঃখ যে তার ভালোকে চূর্ণ করা হয়েছে, তার উপর এতটা নির্মমভাবে সন্দেহ করা হয়েছে। রামলালজি চুপচাপ তার কাছে এলো। তারা তার কাঁধে হাত রাখল। বাড়ি যাও বেটি, সবকিছু ঠিক হয়ে যাবে। প্রিয়া মাথা তুলে তাদের দেখল। তার চোখ থেকে আবার জল বইল। চাচাজি, কি আমি কিছু ভুল করেছি? রামলালজি একটা লম্বা শ্বাস নিল। তাদের আওয়াজ দুঃখী ছিল। তুমি ভুল করনি। ভুল লোকের হৃদয়ে আছে। এই দুনিয়ায় ভালো মানুষ হওয়া কখনো কখনো খুব মুশকিল হয় বেটি, কিন্তু এই কারণে সাহস হারিও না। আজকে আজ নেই, বাড়ি গিয়ে বিশ্রাম করো। প্রিয়া মাথা নাড়ল, ওঠার চেষ্টা করল। রামলালজি তার সবজি সংগ্রহ করতে সাহায্য করল। মা ছেলে পুরো বাইরের নজরের মাঝে চুপচাপ বাড়ি চলে গেল। সেই রাতে প্রিয়া ঘুমাতে পারেনি। সে বিক্রমের কথা সম্পর্কে ভাবতে লাগল। তুমি আমার মাকে কেন রেখেছ? এই প্রশ্ন তার হৃদয়কে ছিঁড়ছে। সে সবকিছু একটা একা বর্গী ওরতের উপর দয়া করে করেছে, কিন্তু তার নজরে সে একটা চালাক ওরত ছিল। তাকে অপমান অনুভব হলো, কিন্তু কিছু তৃপ্তিও হলো। অন্তত সাবিত্রীজিকে নিজের ছেলে মিলেছে। তাদের এখন ভালো যত্ন হবে, হয়তো তার এবং তাদের সাথ যেখানে পর্যন্ত ছিল। এই মাঝে আন্তর্জাতিক হাসপাতালে বিক্রম তার মায়ের ঘরের বাইরে অস্থিরতায় টহল ছিল। সবচেয়ে ভালো ডাক্তার তাদের পরীক্ষা করছে। নেহা পাশে খেয়ে রিপোর্ট করছিল। স্যার, ডাক্তারদের বলা যে ম্যাডামের অবস্থা এখন স্থির। ভাগ্য থেকে তাদের সময়মতো হাসপাতালে নেওয়া হয়েছে এবং গত কিছুদিন ধরে তাদের ভালো যত্ন করা হয়েছে। বিক্রম ভালো যত্ন শব্দ শুনল এবং তার হৃদয়ে একটা অদ্ভুত ভাবনা উঠল। সে নেহাকে জিজ্ঞাসা করল, বাগারের কথা জানো যে সেই ভিডিওকে ইন্টারনেটে পোস্ট করেছে?
জি স্যার। বিক্রম তার কোণপটি মারল। তাকে ক্লান্তি অনুভব হচ্ছিল। রাগ শেষ হয়ে গিয়েছে, এখন মাত্র ঘাবড়াহট ছিল। সে খুব তাড়াহুড়োয়, খুব ভাবুক হয়ে কাজ করেছে। সে নিজের সব রাগ একটা কোমর ঔরতের উপর এত লোকের সামনে বার করেছে। তার জল ভরা চোখ এবং সেই শিশুর কথা আবার মনে পড়ে তাকে অপরাধ বোধ করাচ্ছে। তাকে সত্য চাই, একটা এমন সত্য যা ভাবনা বা গুজবে ঢাকা না। সাবিত্রীজিকে পুরো সুবিধা এবং সবচেয়ে ভালো যত্নসহ একটা ভিআইপি ঘরে শিফট করা হয়েছে, কিন্তু সে এখনও কোমর ছিল এবং তাদের স্মৃতি এখনও আসা যাওয়া করছে। তারা বিক্রমকে চিনেছে, কিন্তু ভটকানোর সময়ের স্মৃতি পুরোপুরি খালি ছিল। বিক্রম, বেটা। তারা তার হাত ধরল। তাদের আওয়াজ কোমর ছিল। মা, আমি এখানেই আছি। আপনি কেমন অনুভব করছেন? বিক্রম পাশে বসল। তার আওয়াজ নরম হয়ে গিয়েছে। আমি ঠিক আছি, মাত্র কিছু ক্লান্তি আছে। তারা শানদার ঘরকে দেখল। তাদের চোখে একটা অচেনাপন ছিল। এটা কোন জায়গা? আছে বেটা, আপনি হাসপাতালে আছেন মা, আপনি বিশ্রাম করুন। বিক্রম যা কিছু হয়েছে তার সম্পর্কে, সেই সবজি বিক্রি করা লোকটির সম্পর্কে জিজ্ঞাসা করার চেষ্টা করল, কিন্তু সাবিত্রীজি মাত্র মাথা নাড়ল। তাদের কিছু মনে নেই। এতে বিক্রম আরও বিভ্রান্ত হয়ে গেল। সে বাইরে এলো, যেখানে নেহা অপেক্ষা করছিল। কি অবস্থা স্যার? আমি তদন্ত করেছি যে প্রথম পোস্ট কমলার মেয়ের অ্যাকাউন্ট থেকে করা হয়েছে, যে প্রিয়ার পাশে সবজি বিক্রি করে। বিক্রম, সিকুয়ে কমলার প্রিয়ার সাথে কোনো শত্রুতা আছে? আমাদের লোকের মতে কমলা প্রিয়াকে পছন্দ করে না, প্রায়ই তিরস্কার করে, হয়তো ঈর্ষার কারণে। বিক্রম চুপচাপ ভাবতে লাগল। একটা ঈর্ষালু পোষণ, একটা এডিট করা ভিডিও, একটা গুজু হওয়া গল্প। প্রথম গুজুনে লাগলো ছিল, কিন্তু এটা এখনও পুরো ছবি তৈরি করার জন্য যথেষ্ট নয়। এই কমলার সম্পর্কে এবং সবচেয়ে গুরুতর, বিক্রম ওর দিয়েছে জানো, যে প্রিয়া আমার মায়ের জন্য প্রথম দিন থেকে কি করেছে। আমাকে কব বানানো হয়েছে, প্রত্যেক ছোট থেকে ছোট কথা জানতে হবে। সে আমার মাকে কোথায় নিয়ে গিয়েছে, কি খাইয়েছে, হাসপাতালের বিল এবং জেলা হাসপাতালের কথা। ও জি, আমি তৎক্ষণাৎ জানিয়ে দিচ্ছি। নেহা চলে গেল। বিক্রম হাসপাতালের খালি গলিয়ারে একা তাকে লাগল যেন সে ধোঁয়াশায় চলছে। সে একটা ভিডিও এবং নিজের ধারণার ভিত্তিতে প্রিয়াকে দোষী ঠাওরানোতে খুব তাড়াহুড়ো করেছে। এখন যখন প্রথম প্রমাণ এটা দেখাচ্ছে যে এর পিছনে কোনো সাইস হতে পারে, তো তাকে নিজের করা উপর অনুতাপ হচ্ছিল। তাকে ডাক্তারের কথা মনে পড়ল। ভাগ্য থেকে গত কিছুদিন ধরে তাদের ভালো যত্ন করা হয়েছে। যদি প্রিয়া সত্যিই ধোঁকেবাজ হয়, তো কি তাকে তার মায়ের এতটা ভালো যত্ন করার প্রয়োজন ছিল? যদি তাকে টাকা চাই, তো সেই দিন দেওয়া টাকা কেন ঠুকরে দিয়েছে? এই প্রশ্ন তার মনে ঘুরছে। তাকে এহসাস হলো যে তার রাগ মাত্র ভিডিওর কারণে নয়, বরং হতাশার কারণেও ছিল। সে হতাশ ছিল কারণ তাকে লাগল যে তাকে আবার ধোঁকা দেওয়া হয়েছে, যে তার ছোট্ট বিশ্বাস ভুল জায়গায় লাগানো হয়েছে। কিন্তু যদি সত্য এমন না, যদি সে সত্যিই একটা ভালো মানুষ হয়, তো সে কতটা নিষ্ঠুর কাজ করেছে। সে সর্বজনীনভাবে একটা এমন ঔরতের অপমান করেছে যে তার মাকে আশ্রয় দিয়েছে। বিক্রম দেয়াল থেকে টিকে গেল। তাতে একটা এমন ক্লান্তি অনুভব হলো যা আগে কখনো হয়নি। তাকে না শুধু নিজের মায়ের স্বাস্থ্যের চিন্তা ছিল, বরং তাকে নিজের ভিতরেও একটা লড়াই চলছিল। একটা লড়াই তার গভীর সন্দেহ এবং তার অন্তরাত্মার আওয়াজের মাঝে, যা দিন দিন তেজ হয়ে যাচ্ছে। নেহা একটা খুব দক্ষ সহায়ক ছিল। মাত্র অর্ধেক দিন পরে সে বিক্রমের অফিসে একটা আইল সাথে উপস্থিত ছিল। স্যার, আমাকে তদন্তের ফলাফল মিলেছে। বিক্রম তার অফিসে বসেছিল, কিন্তু তার মন কাজে নেই। সে নেহাকে বসার ইশারা করল। বলো, প্রথমে কমলার সম্পর্কে। যেমন আমরা ভেবেছিলাম, তার প্রিয়ার সাথে পুরনো শত্রুতা আছে। বাইরের কিছু লোকের মতে সে প্রিয়া থেকে জ্বলে, কারণ প্রিয়া গরিব হওয়া সত্ত্বেও সবার পছন্দের ছিল। সেই গোপনে ভিডিও তৈরি করেছে এবং গল্পের। বিক্রম মাথা নাড়ল। তার মুখে কোনো অবাক নেই, এবং প্রিয়া নেহা একটা গভীর শ্বাস নিল। আইলের প্রথম পাতা পাল্টাল। এটা সবচেয়ে গুরুতর অংশ। আমাদের লোক জেলা হাসপাতাল এবং গায়ের দাওয়াখানায় গিয়েছে। তারা সেখানের ডাক্তার এবং নার্সের সাথে কথা বলেছে। সে একটা কাগজ বিক্রমের দিকে বাড়াল। সে সেই ঝড়ো রাতে দাওয়াখানায় ম্যাডামকে ভর্তি করানোর জন্য গ্যারেন্টিপত্র। এতে হস্তাক্ষর করা লোকের নাম প্রিয়া। বিক্রম কাগজ তুলল। হস্তাক্ষর কিছু টেম ছিল, কিন্তু সাফ ছিল। তার হৃদয় আবার ধক উঠল। নেহা ভাবুক হয়ে বলল, সেই রাতে ডিউটিতে থাকা ডাক্তার বলেছে যে প্রিয়া ম্যাডামকে নিজের পিঠে তুলে এনেছে, পুরোপুরি ভিজে।
তার পিছনে একটা ছোট্ট শিশুও ছিল। সে বিনা ভেবেচিন্তে গ্যারান্টিপত্রে হস্তাক্ষর করেছে, যদিও সেই সময় তার পকেটে যথেষ্ট টাকা ছিল না। তারপর যখন তাদের বড় হাসপাতালে শিফট করার প্রয়োজন পড়ল, তো সে সব জায়গায় দৌড়াদৌড়ি করে অ্যাডভান্স টাকার ব্যবস্থা করেছে। নেহা আরেকটা রসিদ বার করল। এটা জেলা হাসপাতালে অ্যাডভান্স জমা দেওয়া ফিয়ের রসিদ, 1000 রুপি। নার্স বলেছে যে এই সব টাকা প্রিয়া নিজের সবজির উপার্জন এবং একটা পশির আমলালজি থেকে ধার নিয়ে জমা করেছে। এটা রকম নয়, কিন্তু এটা সবকিছু ছিল যা তার কাছে ছিল। নেহার প্রত্যেক শব্দ বিক্রমের হৃদয় জমা সন্দেহের মজবুত দেওয়ালকে ভাঙছে। সে নিজের সামনে রাখা কাগজগুলোকে ঘুরতে রইল। হস্তাক্ষর, রসিদ, ডাক্তারের সাক্ষ্য, সবকিছু অকাট্য সত্য ছিল। কোনো ক্যামেরা নেই যা তাকে রাতের বৃষ্টিতে নিজের মাকে পিঠে নিয়ে যেতে রেকর্ড করছে। কোনো দর্শক নেই যে তাকে গ্যারান্টিপত্রে হস্তাক্ষর করতে দেখছে। কেউ তার জয় জয়কার করছে নেই যখন সে একটা অচেনার জন্য এক টাকা ধার মাংছে। সে এটা সব চুপচাপ খামোশি থেকে, একটা শুদ্ধ দয়ালু হৃদয় থেকে করেছে। এবং সে সেই কি করেছে? সে বাইরের মাঝে এত লোকের সামনে সবচেয়ে কবয় শব্দের ব্যবহার করে তার অপমান করেছে। সে তাকে ধোকেবা বলেছে। অপরাধবোধ এবং লজ্জার ভাবনা তাকে ঘিরে ধরল। সে ভুল ছিল, পুরোপুরি ভুল। কি আপনি চান যে আমি কমলার সাথে মোকাবিলা করি এবং ইন্টারনেট থেকে পোস্ট সরিয়ে দিই? নেহা জিজ্ঞাসা করল। বিক্রম মাথা নাড়ল। তার আওয়াজ বসে গিয়েছে। এখন না, সেটা পরে দেখব। এখন আমাকে একটা জায়গায় যেতে হবে। সে খাড়া হয়ে তার কোট তুলল। তাকে যেতে হবে, তাকে তার সাথে মিলতে হবে। না, তাতে এখনও তার সাথে মিলার সাহস নেই। সে মাত্র দেখতে চাইত যে সে কেমন আছে। তাকে নিজের চোখে সেই ধ্বংসের ফলাফল দেখতে হবে যা তার তাড়াহুড়ো করেছে। তাকে নিজের নিষ্ঠুরতার সত্যের মুখোমুখি হতে হবে। সন্ধ্যা হয়ে গিয়েছে। বাইরের পিছনের ছোট্ট ভেজা গলি শান্ত ছিল। বিক্রম তার গাড়ি গলির কোনায় থামিয়ে একা পায়ে ভিতরে গেল। সে মনোযোগ আকর্ষণ করতে চায় না। সে সেই ভাড়ার ঘরকে খুঁজে পেল যা নেহা নকশায় দেখিয়েছে। সে একটা জর্জর কাঁচা ঘর ছিল। লক্ষ্মীর দরজা পুরনো ছিল। দরজার ফাঁক থেকে হলুদ আলো আসছিল। সে দরজা খটখটানোর সাহস করেনি। মাত্র চুপচাপ সামনের দেয়ালের একটা কোনায় লুকিয়ে বিনা পর্দাওয়ালা ছোট্ট খিড়কি থেকে ভিতরে দেখতে লাগল। ভিতরের দৃশ্য খুব সাধারণ ছিল। প্রিয়া পুরনো চারপাইয়ে বসা ছিল। তার পিঠ খিড়কির দিকে ছিল। সে রোহনের জন্য একটা ফাটা কমি সেলছে। শিশু পাশে বসে তার মায়ের কোলে মাথা রেখে হয়তো ঘুমিয়ে গিয়েছে। তার শরীর খুব ছোট্ট, ক্লান্ত লাগছিল। সে মাঝে মাঝে হাত তুলে নিজের চোখ পুছছেছিল, হয়তো জল পোছার জন্য। কিন্তু তারপর সে নিজের ঘুমন্ত ছেলেকে দেখে দুঃখে হাসল। সে ধীরে ধীরে একটা জানা পরিচিত লড়ি গাইতে লাগল। তার আওয়াজ ফুসফুসাতে হয়ে এবং ভাঙা ফুটি ছিল। চাঁদা আছে তু, আমার সূর্য আছে তু, ও আমার চোখের তারা আছে তু। দক্ষী ধুন শান্ত গলিতে গুনছে, যা বিক্রমের হৃদয়ে গভীরতায় নামল। সে একটা মূর্তির মতো খাড়াই সেই দৃশ্য থেকে নিজের চোখ সরাতে পারছে না। সে একটা মায়ের মমতা দেখল। সে সেই কোমলতা দেখল যা এতটা ভয়ানক অন্যায় সহ্য করার সত্ত্বেও উপস্থিত ছিল। সে একটা সরলতা ভরা, শান্ত সুন্দরতা দেখল যার তুলনা কোনো দামি গহনা করতে পারে না। এবং সে নিজের নীচতা দেখল। সে নিজের শক্তি এবং টাকার ব্যবহার এমন ঔরতের উপর আক্রমণ করার জন্য করেছে। একটা এমন ঔরত যার কাছে তার মায়ের জন্য এতটা কিছু করার পরে এখন মাত্র একটা টোপকাতে হওয়া ভাড়ার ঘর, একটা মাসুম শিশু এবং চুপচাপ বইতে জল ছিল। সে সেখানে খুব দের তাক খা রহি ছিল। এতটা দের তাক যে তার পা শূন্য হয়ে গিয়েছে। কিন্তু সে যেতে চায় না। সে এই ছবিকে নিজের মনে একটা সজ্জার মতো, নিজের ভুলের স্মৃতির মতো বসাতে চাইত। সে কখনো ভেবেছে যে টাকা সবকিছু সমাধান করতে পারে, বিশ্বস্ততা কিনতে পারে, মিথ্যার পর্দাফাশ করতে পারে। কিন্তু আজ তাকে এহসাস হল যে একটা দয়ালু হৃদয় এবং একটা সাধারণ চরিত্রের সামনে তার টাকা কতটা অর্থহীন, এখানে পর্যন্ত যে তুচ্ছ ছিল। সে ভিতরে গিয়ে হাঁটুর বল বসে তার থেকে মাফি চাইতে চাইত। কিন্তু সে জানত যে তার কোনো হক নেই। তার মাফি এই সময় মাত্র তার আগের থেকেই ঝড়ো জীবনে আরও উথুলপুথুল মচাবে। সে চুপচাপ মোগল। তার পা ভারী ছিল। সেই রাতে সে না তো কোম্পানি গেল, না বাড়ি। সে শহরে বিনা কোনো মঙ্গিলে গালাতে রাহিছিল। তার মনে মাত্র সেই হলুদ আলোয় নিজের ছেলের জন্য কমি সেলতি অরত এবং সেই দুঃখী লড়ির ধুন ছিল। সে জানত যে তাকে তার থেকে মাফি চাইতে হবে,
কিন্তু মাত্র মাফি যথেষ্ট নয়, তাকে কিছু করতে হবে। তাকে তার নির্দোষতা ফিরিয়ে দিতে হবে এবং নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে হবে। কিছুদিন পরে সাবিত্রীজির স্বাস্থ্যে অনেক উন্নতি হল। ডাক্তারদের যত্ন এবং সবচেয়ে ভালো সুবিধার অধীনে সে এখন যাদা সতর্ক এবং স্পষ্ট ছিল। একটা সকালে বিক্রম একটা বাটি দলিয়া নিয়ে ঘরে এলো। সে দেখল যে মা বিছানার সাহায্যে বসা আছে। তাদের চোখ খিড়কি থেকে বাইরে দেখ ছিল। মা, আমি আপনার জন্য দলিয়া এনেছি। সাবিত্রীজি মুখ করে তাকে দেখল। হাসল। ধন্যবাদ বেটা। তারা কিছু চামচ খেল এবং তারপর অচানক থামল। তারা বিক্রমকে দেখল। তাদের চোখ চিন্তামগ্ন ছিল, যেন কিছু মনে করার চেষ্টা করছে। আছে বিক্রমজি, মা, কিছুদিন আগে যখন আমি পুরোপুরি হোশে নেই, আমাকে মনে আছে? একটা লক্ষ্মী ছিল, সে আমার জন্য দলিয়া বানাত। সাধারণ দলিয়া ছিল, কিন্তু খুব স্বাদিষ্ট ছিল। বিক্রমের হৃদয় ওর থেকে ধাক্কা। সে জানত যে মা কার সম্পর্কে কথা বলছে। সে কেমন দেখাত মা? সে নিজের আওয়াজকে শান্ত রাখার চেষ্টা করল। আমাকে মুখ ঠিক মনে নেই, মাত্র মনে আছে যে তার হাসি খুব প্যারা ছিল। এবং সাবিত্রীজি হেজিটেট করল। একটা ছোট্ট শিশুও ছিল, খুব প্যারা। সে আমাকে দাদি বলত। সে আমাকে একটা সিদ্ধ शकरकंदও দিয়েছে। সে সেই প্যারা শিশুকে মনে করে হাসল। সে বলছিল যে তার ঘর গরিব আছে, কিন্তু আমার আশার থেকে আরও রন হয়ে যাবে। এটা বলতে বলতে তাদের চোখ থেকে জল বইতে লাগল। ছড়ানো স্মৃতি ঝুলতে লাগল। বাহারের মাঝে তাদের পড়া, সেই যুবতী লক্ষ্মীর তাদের সাহায্য দেওয়ার জন্য দৌড়ে আসা, সেই শিশুর ঠান্ডা জল, সে ছোট্ট কিন্তু আরামদায়ক ঘর, তাদের দেওয়া অর্ধেক বাগে ঠান্ডা ভাত এবং সে ঝড়ো রাত আমাকে মনে এলো। সাবিত্রীজি বিক্রমের হাত কষড়ে পুকলিল। তাদের আওয়াজ কাঁপছিল। সেই রাতে খুব তেজ বৃষ্টি হচ্ছিল। আমাকে তেজ জ্বর ছিল। সে আমাকে নিজের পিঠে তুলে হাসপাতালে নিয়ে গিয়েছে। আমাকে তার ছেলের কান্না এবং পিছনে পিছনে আসার আওয়াজ মাত্র মনে আছে। বেচারা মা ছেলে বিক্রম চুপ রইল, কিছু বলতে পারল না। যা কিছু তার মা বলরাহি ছিল, সে তার তদন্ত থেকে কোথাও বেশি সত্য, এবং মা ছেলে মর্মস্পর্শী ছিল। সে সেই দৃশ্যের কল্পনা করতে পারত। একটা ছোট্ট ওরদ রাতের বৃষ্টিতে নিজের পিঠে পুরো দুনিয়ার ভার তুলে নিয়ে। তার নাম কি বেটা? সে কোথায় আছে? আমি তার সাথে মিলে ধন্যবাদ বলতে চাই। সাবিত্রীজি তাকে আশা ভরা নজরে দেখল। বিক্রম মাথা ঝুঁকিয়ে দিল। সে নিজের মায়ের চোখে দেখার সাহস করতে পারছে না। তাকে লজ্জা আসছিল। যাকে তার মা ধন্যবাদ বলতে চাইত, সেই সে ছিল যাকে সে নির্মমভাবে অপমান করেছে। তার নাম প্রিয়া আছে মা, সে বলল। তার আওয়াজ ভারী ছিল। সে কিছু মুশকিলে আছে। সে নিজের মায়ের থেকে আর লুকাতে পারে না। সে তাদের পুরো গল্প বলল, তার সন্দেহ থেকে তাকে পরীক্ষা করা পর্যন্ত, কমলার গুজব পর্যন্ত, এবং শেষে বাহারে সেই কবি বিতর্ক পর্যন্ত। সে কিছু লুকায়নি। এখানে পর্যন্ত সেই নিষ্ঠুর শব্দ যা সে তার থেকে বলেছিল। সাবিত্রীজি শুনে স্তব্ধ হয়ে গেল। তাদের বিশ্বাস হচ্ছে না যে তার ছেলে এমন কিছু করতে পারে। হে ভগবান, বিক্রম, তুমি এমন কিভাবে করতে পারো? তারা তাকে দেখল। তাদের চোখে রাগ এবং হতাশা দুটোই ছিল। সে আমার জীবন বাঁচিয়েছে, তুমি তার সাথে এমন ব্যবহার কিভাবে করতে পারো? কি তোমাকে জানা যায় যে তুমি তাকে কতটা দুঃখ দিয়েছ? আছে, আমি জানি মা, এটা অনুতাপ ভরা আওয়ায় বলল। আমি সন্দেহে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি নিজের ভুল সংশোধন করব মা। আমি নিশ্চিতভাবে তার নির্দোষতা ফিরিয়ে দেব এবং সবকিছু ঠিক করে দেব। সাবিত্রীজি একটা লম্বা শ্বাস নিল, মাথা নাড়ল। কি এখন একটা মাফি যথেষ্ট হবে ব্যাটা? ভালোকে চূর্ণ করা হয়েছে, সম্মানকে অপমান করা হয়েছে, তুমি তার উপর। তার খুব বড় কর আছে বিক্রম। মায়ের কথা একটা, আর চাকু মতো তার হৃদয়ে চুপল। হ্যাঁ, তার উপর প্রিয়ার খুব বড় কর ছিল। একটা এমন এহসানের কর যা হয়তো সে পুরো জীবন চোকাতে পারবে না। বিক্রম এখন আর চুপ বুঝতে পারে না ছিল। তাকে কিছু করতে হবে, কিন্তু সে জানত যে অচানক গিয়ে মাফি চাইলে প্রিয়া এবং বেশি অস্বস্তিতে পড়বে। সে প্রথমে চুপচাপ তার সাহায্য করার সিদ্ধান্ত নিল। সে নেহাকে ফোন করল। যে কোনোভাবে প্রিয়ার সব সবজি রোজ কিনে নেওয়ার ব্যবস্থা করো, কিন্তু এটা খুব গোপনীয়ভাবে হওয়া উচিত। তাকে জানা যাবে না যে এটা আমরা করছি। নেহা তাড়াতাড়ি বুঝল। সে একটা রেস্তোরাঁয় যোগাযোগ করল, যে গ্রুপের একটা প্রিয় ছিল, ভাগিদারও ছিল, এবং তাদের রোজ থেকে তাহার সবজি কেনার প্রস্তাব রাখল এবং প্রিয়ার দোকানকে প্রাথমিকতা দেওয়া বলল। পরের সকালে যখন প্রিয়া দুঃখে নিজের দোকান লাগাচ্ছিল, একটা না বিক্রি হওয়া দিনের জন্য প্রস্তুত, তো রেস্তোরাঁর ইউনিফর্মে একটা লোক এলো। নমস্তে বঞ্জি, আমি অনামল রেস্তোরাঁর শেফ। শুনেছি এখানের সবজি তাজা এবং স্বাদিষ্ট হয়। আজ যতটা আছে আমি সব নেব। প্রিয়া অবাক হয়ে গেল। তাকে নিজের কানে বিশ্বাস হল না।
সে হেকলাতে লাগল, আপনি সব নেবেন। হ্যাঁ, এখন থেকে আমি এসে নেব। আপনি আমার জন্য প্রস্তুত রাখুন। সেই লোক পুরো টাকা দিয়েছে এবং তাড়াতাড়ি চলে গেল। প্রিয়াকে আর কিছু জিজ্ঞাসা করার সুযোগও দেয়নি। প্রিয়া হাতে টাকা নিয়ে এখনও অবাক খাড়া ছিল। এটা কি হচ্ছে? কি সে স্বপ্ন দেখছে? পাশের দোকানে বসা কমলা এটা দেখে অবাক হয়ে গেল। তাকে বোঝা যায় না। কাল পুরো বাগার তার বয়কট করছিল এবং আজ একটা বার গ্রাহক এসে সব সামান কিনে গেল। পরের কিছু দিনও এমনই হল। প্রত্যেক সকালে রেস্তোরাঁর লোক এসে প্রিয়ার সব সবজি কিনে নেয়। তাকে এখন সবজি না বিক্রি হওয়ার চিন্তা নেই। টাকা আসায় সে নিজের সব ধার চুকিয়ে নিল এবং রোহনের ভালো যত্ন করতে লাগল। তার জীবন সাধারণ হয়ে দেখা যাচ্ছিল, যদিও বাগে কানহা ফুসি এবং ঘৃণা ভরা নজর এখনও ছিল। প্রিয়া সেই অচেনা গ্রাহকের কৃতজ্ঞ ছিল, কিন্তু তার মনে একটা প্রশ্ন ছিল যে তারা তাকে কেন বেছে নিয়েছে। বিক্রম দূর থেকে নিজের লোকের রিপোর্টের মাধ্যমে সবকিছু রাহি ছিল। প্রিয়াকে এখন পরিশ্রম করতে না দেখে তার হৃদয়কে কিছু শান্তি মিলল, কিন্তু সে জানত যে এটা মাত্র ভৌতিক পূরণ। তার হৃদয়ের ঘা, তার নির্দোষতা সে এখনও ফিরিয়ে নিতে পারেনি। সে চুপচাপ রামলালজিও সাহায্য করল, একমাত্র ব্যক্তি যে প্রিয়ার জন্য খাড়া হয়েছে। সে জানত যে তাদের একটা ছেলে শহরে কলেজে পড়ছে আছে। সে তৎক্ষণাৎ গ্রুপের তরফ থেকে তাকে পুরো স্কলারশিপ দিল। রামলালজি এই খবর শুনল তো তাদের চোখে জল এলো। তাদের জানা যায় না যে তার উপর এই কৃপা কেন হল। তারা মাত্র ভেবেছে যে হয়তো ভগবান তার নেকি দেখে তার ওপর দয়া করেছে। বিক্রম এটা সব চুপচাপ করেছে। তাকে কাউকে বলার কোনো থেকে ধন্যবাদ শোনার প্রয়োজন নেই। সে মাত্র নিজের অপরাধ বোধ কমাতে চাইত। প্রত্যেক সন্ধ্যায় সে নিজের গাড়ি নিয়ে সেই ছোট্ট গলিতে যায়, দূর থেকে প্রিয়ার ঘরে দেখে। সে দেখল যে সে রোহনকে লিখতে শেখাচ্ছে, মা ছেলে হাসি খেলছে। এই সাধারণ ছবি এখন তার আত্মার জন্য একমাত্র মলম হয়ে গিয়েছে। সেই মজবুত সবজি বিক্রি করা লক্ষ্মীর জন্য তার ভাবনা এখন মাত্র অনুতাপ এবং অপরাধ বোধ পর্যন্ত সীমিত নয় ছিল। এটা একটা প্রশংসা, একটা গভীর ভাবনা হয়ে গিয়েছে, যা সে আগে কখনো অনুভব করেনি। সাবিত্রীজি পুরোপুরি ঠিক হয়ে গিয়েছে। তারা হাসপাতাল থেকে ছুটি নেওয়ার ইচ্ছা করল। আমি এখানে আর থাকতে চাই না, আমি প্রিয়া এবং তার ছেলের সাথে মিলতে যেতে চাই। তারা বিক্রমকে দৃঢ়তায় বলল। বিক্রম জানত যে সে মাকে থামাতে পারে না। সে এটাও জানত যে এখন তাকে মুখোমুখি হতে হবে। জি, আমি আপনাকে নিয়ে যাব। বিক্রম অনেক দামি উপহার প্রস্তুত করেছে, কেশর চবনপ্রাশ থেকে ব্র্যান্ডের চিহ্ন পর্যন্ত। সাবিত্রীজি এটা দেখে মাথা নাড়ল। এটা সব নিও না, তার হৃদয়কে টাকায় না তোলা যায়, মাত্র সত্য ভাবনায় যাও বেটা। বিক্রম মায়ের কথা মেনেছে, সব উপহার রেখে দিল, মাত্র একটা তাহা ফলের টকরি রাখল। সে একটা সন্ধ্যায় মাকে প্রিয়ার ভাড়ার ঘরে নিয়ে গেল। দরজায় দস্তক হল। প্রিয়া ভাত বানাচ্ছিল। তাকে লাগল রামলালজি এসেছে। সে দরজা খুলল। যখন দরজা খুলল তো সে স্তব্ধ হয়ে গেল। তার সামনে সাবিত্রীজি ছিল আগের থেকে কোথাও বেশি স্বাস্থ্যবান এবং খুশি, এবং তাদের পাশে বিক্রম খাড়া ছিল। আম্মা প্রিয়া হেকলাতে লাগল। তাকে বোঝা যায় না যে কি করবে। সাবিত্রীজি আগে বেয়ে এবং প্রিয়ার হাত ধরল। তাদের চোখে জল ছিল। প্রিয়া বেটি, ধন্যবাদ, তুমি আমার জীবন বাঁচিয়েছ। না আম্মা, এমন কোনো কথা নয়। এটা ঠিক হয়ে গিয়েছে, এটাই আমার জন্য খুশির কথা। প্রিয়া ঘাবড়ে গেল। বিক্রম পিছনে কিছু বলার সাহস করছেন। সে প্রিয়ার নজর থেকে বাঁচার জন্য মাথা ঝুঁকিয়ে দিল। সাবিত্রীজি প্রিয়াকে ভিতরে নিয়ে গেল। ঘর এখনও সেই মতো সাধারণ ছিল। রোহন সাবিত্রীজিকে দেখল তো খুশিতে দৌড়ে তাদের সাথে লেপটে গেল। দাদি, আমাকে আপনার খুব মনে এসেছে। আমাকেও তোমার খুব মনে এসেছে রোহন। সাবিত্রীজি ভালোবাসায় তার মাথায় হাত ফেরাল। কিছুক্ষণ অবস্থা জিজ্ঞাসা করার পরে সাবিত্রীজি বিক্রমকে গম্ভীরতায় দেখল। বিক্রম, তুমি সেখানে কেন খেয়ে আছো? তোমাকে প্রিয়ার থেকে কিছু বলতে হবে না। বিক্রম চমকে উঠল। সে একটা গভীর শ্বাস নিল এবং প্রিয়ার সামনে এলো। সে মাথা তোলার সাহস করেনি। প্রিয়াজি, আমি মাফি চাই। তার আওয়াজ লখা গিয়েছে। আমি ভুল ছিলাম। আমি তাড়াহুড়োয় আপনার সম্পর্কে ভুল কথা বলেছি। আমি প্রত্যেক জিনিসের জন্য মাফি চাই। প্রিয়া চুপ রইল। সে সেই লোককে দেখল যে তার সামনে মাথা ঝুঁকিয়ে তাতে সেই দিনের অহংকার নেই ছিল। তার জায়গায় একটা সত্য ভাবনা ছিল। সে হৃদয়ে ময়লাখা মহিলা নয়। বিশেষ করে যখন সে সাবিত্রীজিকে স্বাস্থ্যবান দেখল তো তার হৃদয়ও হালকা হয়ে গিয়েছে। আপনি এমন বলবেন না, কথা বিত গিয়েছে। সে ধীরে বলল, না বেটি। বিক্রম মাথা তুলে তার চোখে সোজা দেখল। আমি আপনাকে দুঃখ দিয়েছি, আপনার সম্মানকে ঠেস দিয়েছি। একটা মাফি যথেষ্ট নয়।
আমি এর পূরণের জন্য সবকিছু করব। তখন তার মনে একটা চিন্তা এলো। সে সবসময় ভাবত ভালোকে কিভাবে ছড়াতে হয়, প্রিয়ার মতো লোকের সাহায্য কিভাবে করা যায়। সে নিজের মাকে দেখল, তারপর প্রিয়াকে। তার চোখে একটা দৃঢ় সংকল্প ছিল। মা, প্রিয়াজি, সে বলল, আমার কাছে একটা চিন্তা আছে। সে নিজের ভুল সংশোধন করার সবচেয়ে ভালো উপায় ভেবেছে। একটা উপায় যা না শুধু প্রিয়ার নির্দোষতা ফিরিয়ে দেবে, বরং তার হৃদয়ের মহানতার সম্মানও করবে এবং ছড়াবে। সে মনে মনে একটা কথা ভাবল, যা সে পরে সবসময় মনে রাখবে। দয়ালুতা বোঝার জন্য উঁচু শিক্ষার প্রয়োজন হয় না। সে নিজের জীবনের সবচেয়ে দামি শিক্ষা একটা সাধারণ সবজি বিক্রি করা লক্ষ্মী থেকে শিখেছে, এবং সে জানত যে তার মনে প্রিয়ার জন্য যে ভাবনা ছিল সে একটা এহসানমন্দ হওয়ার প্রশংসা থেকে কোথাও জাদা ছিল। এটা একটা সম্মান ছিল, একটা গভীরতা থেকে ওঠা ভাবনা ছিল। পরের সকালে বাগারে জাদা হালচাল ছিল। একটা শানদার গাড়ি প্রবেশদ্বারে থামল। গাড়ি থেকে বিক্রম নামল, সাধারণ কাপড়ে নয়, বরং একটা শানদার কালো স্যুটে, একটা শক্তিশালী সিইওর আন্দাজে। তার পিছনে নেহা এবং কিছু আর লোক ছিল। সব লোক উৎসাহী ছিল যে কি হচ্ছে। বিক্রম কিছু বলল না, সোজা প্রিয়ার সবজির দোকানে গেল। এই সময় প্রিয়া এখনও দোকান লাগিয়েছিল। তাকে দেখে সে কিছু ঘাবড়ে গেল। পাশের দোকানে বসা কমলা বিক্রমকে দেখে মনে মনে খুশি হল। তাকে লাগল যে সে প্রিয়ার থেকে হিসাব করতে এসেছে। সে ব্যঙ্গাত্মকভাবে হাসল। কিন্তু আগে যা হলো তাতে সেখানে উপস্থিত সবাইকে অবাক করে দিল। বিক্রম প্রিয়ার সামনে খা হয়ে পুরো বাহারের সামনে এবং 90 ডিগ্রির কোণে ঝুঁকে গেল। আমি বিক্রম, নমকুয়াং গ্রুপের সিইও, সর্বজনীনভাবে প্রিয়াজির থেকে মাফি চাই। তার আওয়াজ উঁচু এবং সাফ ছিল, যা বাইরের কোণা কোণায় গুঞ্জল। বাকি সব আওয়াজ শান্ত হয়ে গেল। সব লোক মুখ খুলে অবাক ছিল। কমলার হাত থেকে সবজির গুটটা পড়ে গেল। বিক্রম মাথা তুলল, প্রিয়াকে সোজা দেখল এবং তারপর সব লোকের দিকে মুখ করল। গত কিছুদিনে নিজের তাড়াহুড়ো এবং সন্দেহের কারণে এবং ইন্টারনেটে মিথ্যা গুজবে প্রভাবিত হয়ে আমি প্রিয়াজির সম্মান এবং চরিত্রে অপমানজনক শব্দ বলেছি এবং কাজ করেছি। আজ আমি এখানে নিজের ভুল স্বীকার করার এবং সবকিছু স্পষ্ট করার জন্য আছি। সে নেহাকে ইশারা করল। নেহা একটা ছোট্ট মাইক্রোফোন নিয়ে আগে বাড়ল। ভাই এবং বোন, যে মহিলাকে প্রিয়াজি আশ্রয় দিয়েছিল সে সিইও বিক্রমের মা, শ্রীমতী সাবিত্রী। যখন সে হারিয়ে গিয়েছে এবং তাদের স্মৃতি চলে গিয়েছে, তো প্রিয়াজি তাদের বাড়ি নিয়ে গিয়ে তাদের যত্ন করেছে, নিজের খাবার তাদের সাথে ভাগ করেছে। ঝড়ো রাতে তাদের নিজের পিঠে তুলে হাসপাতালে নিয়ে গিয়েছে। একটা হাসপাতালের খরচের জন্য যে গার প্রিয়াজি আমাদের পরিবারের রক্ষক। পুরো বাহারে কোলাহল মুছে গেল। সত্য খুব অবাক করা ছিল। বিক্রম চালিয়ে রাখল। তার আওয়াজ গভীর এবং ভাবুক হয়ে গেল। আমি ভাবতাম যে টাকা সবকিছু কিনতে পারে, লোকের হৃদয়কে পরীক্ষা করতে পারে। কিন্তু প্রিয়াজি আমাকে দেখিয়েছে যে কিছু জিনিস টাকা থেকে কোথাও বেশি দামি হয়। সে ভালো, বিনা কোনো স্বার্থের দয়া। সে কমলার দিকে মুখ করল। তার চোখ তেজ ছিল। আমাকে এটাও জানা যায় যে এই মিথ্যা গুজবের পিছনে কে আছে। আইন নিজের কাজ করবে। কিন্তু আজ আমি একটা কথা বলতে চাই। ঈর্ষা মানুষকে অন্ধ করতে পারে, তার থেকে নিষ্ঠুর কাজ করাতে পারে, কিন্তু সে কখনো ভালোর আলোকে নিভাতে পারে না। সে প্রিয়ার দিকে মুখ করল। তার আওয়াজ নরম এবং সত্য হয়ে গেল। প্রিয়াজি, আমি একবার আবার আপনার থেকে মাফি চাই। এই মাফি হয়তো খুব দেরিতে এসেছে এবং আপনার ঘায়েকে পুরোপুরি না ভরতে পারে, কিন্তু আমাকে আশা আছে যে আপনি এটাকে গ্রহণ করবেন। প্রিয়া চুপচাপ খাড়া ছিল। তার গালে জল বইছিল। সে দুঃখ থেকে নয়, বরং ভাবনা থেকে কাঁদছিল। শেষে তার নির্দোষতাকে সম্মানপূর্বক ফিরিয়ে দেওয়া হয়েছে। চারপাশের লোক যারা কখনো তার উপর আঙুল তুলেছে, এখন লজ্জায় মাথা ঝুঁকিয়ে ক্ষোভেছিল। তারা তাড়াহুড়োই সিদ্ধান্ত নিয়েছে। ভিড়ের পিছনে চলে একটা ভালো মানুষকে দুঃখ দিয়েছে। কমলার মুখ ফ্যাকাশে পড়ে গেল। সে কাঁপছিল। সে জানত যে সে খুব বড় ভুল করেছে। প্রিয়া জল পচল। বিক্রমকে দেখে ধীরে মাথা নাড়ল। আমি আপনার মাফি গ্রহণ করছি। সেই মুহূর্তে পুরো বার যেন খুশিতে ঝুম উঠল। গালি থেকে নয়, বরং স্বস্তির শ্বাস থেকে। সেই সবজি বিক্রি করার লাক্কির জন্য প্রশংসার নজর থেকে, যে নিজের ভুল স্বীকার করার সাহস রাখে। সে সেই গরিব বাগারে একটা অবিস্মরণীয় সকাল ছিল। একটা মাফি না শুধু একটা ব্যক্তির নির্দোষতাকে ধুয়েছে, বরং অনেক লোকের অন্তরাত্মাকে ও জাগিয়েছে। সর্বজনীন মাফির পরে প্রিয়ার জীবন পুরোপুরি বদলে গেল। বাইরের লোক তাকে সম্মান এবং ভালোবাসার দৃষ্টিতে দেখতে লাগল। প্রত্যেকে তার দোকান থেকে সবজি কিনতে আসে, অবস্থা জিজ্ঞাসা করে, কথা বলে।
কমলা তার দোকান বন্ধ করে দিল এবং কোথায় চলে গেল কাউকে জানা যায় না। বিক্রম তার প্রতিশ্রুতি পালন করল। সে শুধু মাফিতে থামেনি, কিছুদিন পরে সে তার মায়ের সাথে আবার বাগারে এলো। সে সব লোককে একত্রিত করল এবং একটা গুরুত্বপূর্ণ ঘোষণা করল। ভাই এবং বোন, প্রিয়াজির হৃদয়ের মহানতার ধন্যবাদ করার এবং ভালো কথা ছড়ানোর জন্য আমি নিজের মায়ের নামে একটা চ্যারিটি ফান্ড স্থাপন করার সিদ্ধান্ত নিই, সাবিত্রী দয়া ফাউন্ডেশন। এই ফান্ড আমাদের এলাকার গুরুতমন্দ লোক একা বুজুর্গদের সাহায্য করবে। সব তালি বাজিয়ে স্বাগত করল। বিক্রম আরও বলল, এবং এখানে ফান্ডের কার্যকলাপের ব্যবস্থাপনা করার জন্য আমাকে প্রিয়াজি থেকে বেশি যোগ্য কেউ লাগে না। সে প্রিয়ার দিকে মুখ করে সম্মানপূর্বক বলল, প্রিয়াজি, আমি আপনাকে ফান্ডের অধীনে একটা ছোট্ট প্রজেক্টের প্রতিনিধি ব্যবস্থাপক এবং পরিচালক হবার জন্য আমন্ত্রণ করতে চাই। এই প্রজেক্টের নাম হবে দয়ার সবজির টুকরি। প্রিয়া অবাক হয়ে গেল। দয়ার সবজির টুকরি? হ্যাঁ, বিক্রম হেসে বোঝাল। আমরা এখানেই একটা বড় সাফ-সুথরা সবজির দোকানে বিনিয়োগ করব। এই দোকানের ব্যবস্থাপনা আপনি করবেন। খরচ এবং আপনার বেতন কেটে যে লাভ হবে সে অন্য লোকের সাহায্যের জন্য ফান্ডে যাবে। আপনার সবজির টুকরি এখন মাত্র গুজারার জন্য নয়, বরং ভালোর বীজ বপনের জন্যও হবে। প্রিয়া এতটা অবাক ছিল যে তাকে বোঝা যায় না যে কি বলবে। একটা প্রজেক্টের ব্যবস্থাপনা? আমি তো মাত্র একটা সাধারণ সবজি বিক্রি করা। আমাকে ভয় যে আমি এটা করতে পারব না। সাবিত্রীজি আগে বেয়ে এবং তার হাত ধরে ভালোবাসায় বলল, তুমি করতে পারো বেটি। তোমার ভালো এবং সত্যতাই সবচেয়ে দামি জিনিস। এটা কোনো স্কুলে শেখানো যায় না। তোমাকে হিকিমাই দোপাইস, মাত্র নিজের হৃদয় থেকে কাজ করো, বরু সফল হবে। রামলালজিও বলল, হ্যাঁ প্রিয়া বেটি, এটা একটা ভালো কাজ আছে। পুরো বাহার তোমার সমর্থন করবে। চারপাশের লোকও একসাথে জয় জয়কার করল। সব লোকের বিশ্বাস দেখে প্রিয়াকে সাহস মিলল। সে বিক্রমকে দেখল, সাবিত্রীজিকে দেখল এবং তারপর মাথা নাড়ল। জি, আমি চেষ্টা করব। একটা সপ্তাহ পরে বাহারের মাঝে একটা নতুন শানদার এবং সাফ-সুথরা সবজির দোকান খুঁজি হয়ে গেল। উপরে একটা বড় লক্ষ্মীর তক্তিতে লেখা ছিল দয়ার সবজির টুকরি, যেখানে ভালো বপন করা হয়। প্রিয়া এখনও নিজের সাধারণ সাইজে ছিল, সেই সৌম্য হাসি, কিন্তু এখন সে একা নয়। অনেক লোক স্বেচ্ছায় তার সাহায্য করতে আসে। কেউ সবজি ছাটে, কেউ তুলে, দোকানে সবসময় ভিড় লেগে থাকে। সাবিত্রীজি নিজের শানদার হ্যাবিলিতে ফিরে যায়নি। তারা বিক্রমকে প্রিয়া এবং রোহনের সাথে থাকার অনুমতি চেয়েছে। আমাকে এখানে বেশি খুশি মিলে। সে ঘর খুব বড় এবং ঠান্ডা। আমি সেখানে থাকতে চাই যেখানে ভালোবাসা আছে, যেখানে আমি রোহনকে তোমাকে দেখতে পারি, তারা প্রিয়াকে বলল। প্রিয়া খুশিতে কাঁদল। তার ছোট্ট ভাড়ার ঘর, যাকে বিক্রম ঠিক করিয়ে দিয়েছে, এখন আরও আরামদায়ক এবং পুরো লাগছিল। এখন তার কাছে একটা সত্য পরিবার ছিল, একটা প্যারা মা, একটা প্যারা ছেলে। তার জীবন একটা নতুন উজ্জ্বল এবং সার্থক অধ্যায়ে প্রবেশ করেছে। সবকিছু একটা দয়ালু কাজ থেকে, সেই দিনের অর্ধেক বাটি ঠান্ডা ভাত থেকে শুরু হয়েছে। সপ্তাহের শেষে একটা সন্ধ্যা, সোনালি রোদ মধুর মতো খিড়কি থেকে ছেকে আসছিল। ছোট্ট এখন সাফ সুতরা বাড়িতে একটা সাধারণ কিন্তু আরামদায়ক খাবার পরিবেশন করা হচ্ছিল। মাছের গন্ধ, খট্টা সবজির ধোঁয়া। আজ একটা বিশেষ দিন ছিল। বিক্রম প্রথমবার প্রিয়ার ছোট্ট পরিবারের সাথে রাতের খাবার খেতে এসেছে। সে নিজের কঠিন স্যুট খুলে দিয়েছে, মাত্র একটা সাধারণ সাদা শার্ট পরেছে। সে যাদা সৌম্য এবং মিলনসার লাগছিল। সে রোহনের পাশে বসে তাকে একটা বড় মাছের টুকরো তুলতে হয়ে, সতর্কতায় সব কাঁটা বার করতে হয়ে এবং তারপর তাকে সাবিত্রীজির বাটিতে ঢালতে হয়ে দেখছিল। দাদি, আপনি খান, যাতে আপনি মজবুত হন। মা বলে যে মাছ খেলে মন তেজ হয়, রোহন চহকতে হয়ে বলল। সাবিত্রীজি হাসল এবং তার মাথায় হাত ফিরাল। ধন্যবাদ রোহন, আমার রোহন খুব ভালো। প্রিয়া সামনে বসে এই দৃশ্য দেখছিল। তার হৃদয়ে খুশিতে ভরা ছিল। সে বিক্রমের জন্য খাবার পরিবেশন করল, কিছু হেজিটেশনের সাথে। আপনি খেয়ে দেখুন যে এটা আপনার স্বাদের অনুসারে আছে বা না। এটা সাধারণ খাবার, জানি না আপনাকে পছন্দ হবে বা না। বিক্রম তাড়াতাড়ি একটা টুকরো খেল। খুব স্বাদিষ্ট। অনেক সময় পরে আমি এতটা আরামদায়ক বাড়ির খাবার খেয়েছি। সে সত্য বলেছে। গত অনেক বছর ধরে তার খাবার হয়তো শানদার রেস্তোরাঁয় হয় বা নিজের বড় হাবিলিতে একা। সে ভুলে গিয়েছে যে পরিবারের সাথে খাওয়ার স্বাদ কেমন হয়। খাবারের মাহল খুব খুশির ছিল। রোহন নিজের ক্লাসের গল্প শোনাচ্ছে। সাবিত্রীজি পুরনো দিনের স্মৃতি বলরাহি ছিল। প্রিয়া মাত্র শুনছিল,
মাঝে মাঝে হাসছিল। তার এবং বিক্রমের নজর কখনো কখনো মিলে কিছু লজ্জায় সাথে, কিন্তু অনকহি ভাবনায় ভরা। খাবার খাওয়ার পরে বিক্রম প্রিয়ার সাহায্য করল। ছোট্ট রান্নাঘরে তার পাশে খাড়া হয়ে তাকে একটা অদ্ভুত শান্তি অনুভব হল। ধন্যবাদ, সে ধীরে বলল। আমাকে ধন্যবাদ কেন? প্রিয়া অবাক হল। আমাকে এটা বলার জন্য ধন্যবাদ যে একটা পরিবার কি হয়। আমাকে ভালোর শিক্ষা শেখানোর জন্য ধন্যবাদ। সে তাকে দেখল। তার চোখ সত্য এবং গরম ছিল। এবং আমাকে মাফ করার জন্য ধন্যবাদ। প্রিয়া হাসল। তার হাসি সন্ধ্যার রোদের মতো কোমল ছিল। আপনি আগেই অনেক কিছু ভালো করেছেন। তখন রোহন দৌড়াতে হয়ে এলো। তার হাতে একটা তাহা তৈরি পেন্টিং ছিল। পেন্টিং অনাজি ছিল, কিন্তু রঙে ভরা। পেন্টিংয়ে 4টে লোক হাত ধরে আছে। একটা ঔরত, একটা শিশু, একটা বুর্গি ও একটা লম্বা লোক। রোহন পেন্টিং আগে বাড়িয়ে খুশিতে বলল, মা, দাদি, বিক্রম আঙ্কেল, দেখুন, এটা আমাদের পরিবার। মা বলে যে রমভরা ঘরেই খুশাল ঘর হয়। আমাদের ঘর এখন কতটা রম আছে নাকি? মা রোহনের কথা শুনে 3জন বিতর্ক স্তব্ধ হয়ে গেল। প্রিয়ার চোখে জল এলো। সাবিত্রীজি ভালোবাসায় হাসল এবং বিক্রম সে অনুভব করল যে তার হৃদয়ে ওর থেকে ধাক্কা আছে। আমাদের পরিবার, এই দুটো শব্দ একটা শিশুর মুখ থেকে কতটা পবিত্র এবং গরমজোশী ভরা লাগছিল। সে হাঁটুর বল রোহনের সমান এলো। তার আওয়াজ কাঁপছিল। রোহন ঠিক বলেছে, আমাদের ঘর সত্যিই খুব রম আছে। সে মাথা তুলে প্রিয়াকে দেখল। তাদের নজর আবার মিলল। এবার কোনো হেজিটেশন নেই, কোনো দূরত্ব নেই, মাত্র বোঝা, সম্মান এবং একটা ভালোবাসা ছিল, যা ধীরে ধীরে কোমলতায় কিন্তু গভীরতায় ভরা। গল্প কোনো শানদার প্রেম প্রস্তাব থেকে নয়, বরং একটা শিশুর সাজসজ্জায় একসাথে খাওয়া খাবারের গরমজোশী থেকে শেষ হল। বাইরে দিনের শেষ রোদ সবুজ সবজির টুকরিতে একটা সোনালি চমক ছড়াচ্ছে। লক্ষ্মীর টুকতি সন্ধ্যার রোদে চমকাচ্ছিল। দয়ার সবজির টুকরি, যেখানে ভালো বপন করা হয়, যেন একটা উজ্জ্বল ভবিষ্যতের প্রতিশ্রুতি করছে, যেখানে মানসিকতাকে সবসময় সম্মান দেওয়া হবে এবং ছড়ানো হবে, সবচেয়ে সাধারণ জিনিস থেকে শুরু করে। নতুনতম ভিডিও দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করা মনে রাখুন। ফির মিলেঙ্গে। নমস্তে। বন্ধুরা, তোমাকে আজের এই গল্প কেমন লাগলো? নিজের মত কমেন্টে অবশ্যই বলবে। আমাদের এটাও জেনে খুব খুশি হবে যে তোমরা সব আমাদের দুনিয়ার কোন কোণ থেকে দেখছো। আমার ঈশ্বর থেকে এটাই প্রার্থনা যে তোমরা এবং তোমাদের পরিবার সবসময় নিরাপদ, স্বাস্থ্যবান এবং খুশি থাকুন। যদি তোমাদের জীবনেও কোনো এমনই দিলচাস্প বা অনন্য গল্প আছে, তো তাকে আমাদের সাথে কমেন্টে অবশ্যই শেয়ার করো, যাতে আমরা সব তাকে পড়তে পারি। নিজের যত্ন রাখবে।